হ্যালো এভরিওয়ান, শুরু করতে যাচ্ছি আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের আমাদের নবম লেকচার আরএমএস বেগ এবং গ্যাসের গতিশক্তি সম্পর্কিত। আমরা প্রথমে জানবো আমাদের গ্যাসের গতিতত্ত্বের বেশ কিছু স্বীকার্য নিয়ে। তো আমরা দেখবো এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ কি। আমরা এখানে একটু জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরো হচ্ছে এখানে আমাদের একটা গ্যাসের পাত্র আছে, ঠিক আছে, এবং এই গ্যাস পাত্রের একটা নির্দিষ্ট কি আছে, আয়তন আছে, এবং এই পাত্রে গ্যাসের যে অণু অসংখ্য কি থাকে বলতো, গ্যাসের অণু থাকে। এখন আসি আমরা আমাদের স্বীকার্য সমূহ নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম যে আমাদের স্বীকার্যটি দেওয়া আছে সেটি হচ্ছে গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। অর্থাৎ এখানে যে গ্যাস পাত্রের যে আয়তনটা আছে তার সাপেক্ষে এখানে যে গ্যাসের যে অণুসমূহ আছে তাদের আয়তনটা অত্যন্ত নগণ্য হয়। তার মানে হচ্ছে গ্যাস পাত্রের যে টোটাল যে আয়তনটা আছে তার তুলনায় আমাদের এখানে যে গ্যাসের যে অণুসমূহ আছে তাদের আয়তনটা একেবারেই হচ্ছে নগণ্য। 2 নম্বর স্বীকার্য হচ্ছে আমাদের গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা হচ্ছে বিকর্ষণ নেই। তাহলে হচ্ছে আমাদের এই যে আমরা যে টপিকটা পড়াচ্ছি মূলত সেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের বেলায় আমাদের যে গ্যাসের যে অণুসমূহ থাকবে তাদের মধ্যকার কোনো ধরনের আকর্ষণ বা হচ্ছে বিকর্ষণ বল কাজ করবে না। 3 নম্বর স্বীকার্য হচ্ছে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন হচ্ছে অণু বা হচ্ছে পরমাণু সমন্বয়ে গঠিত হয়। আমরা জানি প্রত্যেকটা গ্যাসে কি থাকে, অসংখ্য অণু বা কি থাকে, পরমাণু সমন্বয়ে গঠিত হয়। এখন বলছে এসব কণিকা বা অণু খুব দ্রুত গতিতে সরল রৈখিক ভাবে সব দিকে ছোটাছুটি করে। তোমরা জানো যে গ্যাসের যে পাত্রের মধ্যে যে অণুগুলা থাকে তারা কিন্তু স্থির থাকে না, তারা ক্রমাগত হচ্ছে ছোটাছুটি করে, এবং এই ছোটাছুটি করার মাধ্যমে এক ধরনের কিন্তু আবার সংঘর্ষ হয়। এখন এই যে গ্যাসের অণুগুলো আছে তারা হচ্ছে খুব দ্রুত গতিতে সরল রৈখিক পথে আমাদের হচ্ছে চারিদিকে হচ্ছে ছোটাছুটি করবে। তার মানে হচ্ছে তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে গ্যাসের যে অণুগুলো আছে আমাদের তারা হচ্ছে কি করবে বলতো, এই যে সরল রৈখিক পথে চারিদিকে কি করবে বলতো, ঘোরা ছোটাছুটি করবে, ঠিক আছে, এই যে এরকম ছোটাছুটি করবে, ঠিক আছে কিনা। তার মানে হচ্ছে গ্যাসের ভিতরে যে অণুগুলো আছে তারা কিন্তু স্থির নয়, তারা হচ্ছে ক্রমাগত চারিদিকে ছোটাছুটি করবে এবং সেটা খুব দ্রুত গতিতে সরল রৈখিক পথে চারদিকে আমাদের ছোটাছুটি করবে। তারপর হচ্ছে আমাদের গ্যাস পাত্রের দেওয়ালের সাথে গ্যাসের অণুসমূহের অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়। এই পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করো। আমরা বলছিলাম যে গ্যাসের যে অণুগুলো আছে তারা কি করে বলতো, যখন ছোটাছুটি করে তখন পাত্রের দেওয়ালে তাদের একটা সংঘর্ষ হয়, এবং এই যে অণুগুলো পাত্রের দেওয়ালে সংঘর্ষ হয় তখনই মূলত হচ্ছে গ্যাসের চাপের সৃষ্টি হয়। আবার বলছি, গ্যাসের অণুগুলো যখন ছোটাছুটি করে তখন তাদের এই ছোটাছুটি করতে গিয়ে এক ধরনের সংঘর্ষে লিপ্ত হয় অণুগুলোর মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে। যখনই পাত্রের দেওয়ালের সাথে আমাদের সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সংঘর্ষের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের গ্যাসের চাপের সৃষ্টি হয়। 5 নম্বর পয়েন্ট আমরা একটু ভালো করে জানবো, সেটা হচ্ছে গ্যাসের অণুসমূহের মোট গতিশক্তি তথা প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক। তেমন হচ্ছে গ্যাসের যে অণুগুলো আছে তাদের যে টোটাল গতিশক্তি, বা আমরা যদি কোনো একটি অণুর জন্য হিসাব করি তখন সেটা হবে গড় গতিশক্তি। একটা হচ্ছে মোট গতিশক্তি, একটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অণুর জন্য হচ্ছে গড় গতিশক্তি। তাহলে গতিশক্তি বলি বা গড় গতিশক্তি বলি না কেন, সেটা ডিপেন্ড করবে গ্যাসের তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা আমরা যত বৃদ্ধি করব তার গতিশক্তি তত বৃদ্ধি পাবে, এবং গ্যাসের তাপমাত্রা যত কমে যাবে গতিশক্তি তত কমে যাবে। এই জন্য বলছে এই গ্যাসের গতিশক্তির সাথে আমাদের তাপমাত্রার যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের সমানুপাতিক। তাহলে গ্যাসের গতিশক্তিকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ই কে সমানুপাতিক হচ্ছে টি, অর্থাৎ তাপমাত্রার সাথে আমাদের গতিশক্তির যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, এখন এই যে আমরা স্বীকার্যগুলো শিখলাম, এই স্বীকার্যগুলোর আলোকে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের স্বীকার্যগুলো দেওয়া আছে
গ্যাসের যে গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো দেওয়া আছে সেটা কিন্তু আদর্শ গ্যাসের জন্য, বাস্তব গ্যাসের জন্য না কিন্তু। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের বিজ্ঞানী ক্লসিয়াস গ্যাসের একটা গতীয় সমীকরণ প্রতিপাদন করেন। তাহলে এই সব স্বীকার্যগুলোর আলোকে বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের জন্য আমাদের একটা গতীয় সমীকরণ প্রতিপাদন করেন, যে সমীকরণটি হচ্ছে আমাদের পিভি ইকুয়াল টু 1/3 mn c²। তো এই সমীকরণটা মূলত আমাদের একটা প্রতিপাদন করেন আমাদের হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস। তো এই সমীকরণটা কিভাবে আসলো এটার প্রমাণ তোমরা হচ্ছে ফিজিক্সে তোমরা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস নামক যে অধ্যায়টি আছে সেখান থেকে তোমার প্রমাণটা আমাদের আছে, কিন্তু আমাদের কেমিস্ট্রিতে কিন্তু এই ধরনের প্রমাণ আসে না। এর জন্য জাস্ট আমরা হচ্ছে ক্লসিয়াসের সমীকরণটা জানবো, গ্যাসের গতীয় সমীকরণ জন্য যে সমীকরণটা উনি প্রতিপাদন করেছিলেন তার শুধু ইকুয়েশনটা আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে আমাদের পিভি ইকুয়াল টু 1/3 mn c²। আর এখানে আমাদের চলকগুলোর আমরা হচ্ছে পরিচয়টা একটু জানবো। তোমরা জানো পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, আর এখানে হচ্ছে আমাদের এম প্রতিটি গ্যাসের প্রতিটি অণুর ভর। অর্থাৎ এই যে গ্যাস পাত্রে আমাদের অসংখ্য অণু আছে, এই প্রতিটি অণুর ভরকে আমরা হচ্ছে এম দ্বারা প্রকাশ করব। আর এন হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা। তো আমাদের একটা গ্যাস পাত্রে আমাদের গ্যাসের অসংখ্য অণু থাকতে পারে, তাহলে আমাদের ওই অণুর সংখ্যাটা হচ্ছে আমাদের এন। আর সর্বশেষ যে চলকটা আমরা শিখবো সেটা হচ্ছে সি। সি মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। একটু পরে আমরা তোমাদেরকে এই বর্গমূল গড় বর্গবেগ সম্পর্কে বিস্তারিত দেখাবো। আপাতত তোমরা যেটা মনে রাখবা, এই গ্যাসের গতীয় সমীকরণটি হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3 mn c²। এমটা হচ্ছে আমাদের কোন একটা গ্যাসের অণুর ভর, এনটা হচ্ছে টোটাল অণুর সংখ্যা, এবং সি মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এই গেল আমাদের গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ নিয়ে। আমরা এবার বেসিক্যালি যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসের যে অণুর যে গতিবেগ, এই গতিবেগকে 3 ভাগে প্রকাশ করা যায়। আমরা তোমাদেরকে একটু বলছিলাম যে গ্যাস যখন একটা গ্যাসের পাত্রে পাত্রে যখন আমাদের অসংখ্য অণু থাকে তারা কিন্তু কি করে বলতো, ছোটাছুটি করে, মানে একটা গতিবেগ লাভ করে। এখন এই গতিবেগকে 3 ভাবে আমরা প্রকাশ করতে পারি। প্রথমটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, যেটাকে ইংলিশে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি, এবং পরটা হচ্ছে গড় গতিবেগ বা হচ্ছে গড় মুক্ত বেগে বলা হয়, যেটিকে বলা হয় এভারেজ ভেলোসিটি। এবং 3 নম্বর হচ্ছে আমাদের সম্ভাব্যতম বেগ, যেটাকে বলা হয় মোস্ট প্রবাবেবল ভেলোসিটি। 3টা জিনিস বলা আছে, বর্গমূল গড় বর্গবেগ, 2 হচ্ছে গড় গতিবেগ বা হচ্ছে গড় মুক্ত বেগ, এবং হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের সম্ভাব্যতম বেগ। তো আমাদের এখানে মূলত আমাদের ভালো করে জানতে হবে বর্গমূল গড় বর্গবেগ, এইখান থেকে আমাদের মূলত ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের পরীক্ষা আসে। আমরা আবার একটু বলছি, গ্যাসের যে অণুগুলো আছে তারা যে ছোটাছুটি করার মাধ্যমে একটি গতিবেগ লাভ করে, এই গতিবেগকে আমরা মূলত 3 ভাবে প্রকাশ করতে পারি: বর্গমূল গড় বর্গবেগ, গড় গতিবেগ, এবং হচ্ছে সম্ভাব্যতম বেগ। আমরা প্রথমে একটু আমাদের হচ্ছে গড় গতিবেগ নিয়ে গতিবেগ নিয়ে আমরা হচ্ছে আগে তোমাদেরকে একটু শিখাবো। তো এখানে গড় গতিবেগটা কি বলছে দেখো তো, নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বীজগণিতীয় গড়কে ওই গ্যাসের অণুসমূহের গড় গতিবেগ বলা হয়। তার মানে হচ্ছে আমরা ধরো একটা গ্যাস পাত্রে আমরা হচ্ছে অনেকগুলো অণু দেখি, তো আমরা ধরে নিলাম যে এখানে আমাদের অনেকগুলো অণু আছে। এখন এই যে অণুগুলোর এখানে কি সংখ্যক অণু থাকতে পারে, এন সংখ্যক অণু থাকতে পারে। তাহলে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের যে অণুসমূহ থাকবে তাদের যে গতিবেগ সেটির বীজগাণিতীয় গড়। বীজগাণিতীয় গড়টা কি আমি তোমাদেরকে বলি। ধরো আমরা নিলাম হচ্ছে প্রথম একটি অণু, তার গতিবেগ হচ্ছে c1, তারপর হচ্ছে কি বলতো দ্বিতীয় আরেকটা অণু, তার গতিবেগ হচ্ছে আমাদের c2, এরপর ধরো আরেকটি অণু, তার গতিবেগ হচ্ছে আমাদের c3। এভাবে যদি আমাদের n সংখ্যক অণু থাকে তখন তার গতিবেগ হবে cn। এখন এদের গড় মানে কি বলতো, প্রত্যেকটা গতিবেগকে আমরা যোগ করে অণুর সংখ্যা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে আমাদের গড় গতিবেগটা আমরা পাবো। আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে n সংখ্যক অণুর গতিবেগ।
আমরা যদি সেখানে অণুর সংখ্যা মানে হচ্ছে n দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে যে মানটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের গড় গতিবেগ। আবার দেখো তো, n সংখ্যক অণুর গতিবেগকে তার অণুর সংখ্যা, যেহেতু আমি এখানে n সংখ্যক হিসাব করলাম, তাহলে n সংখ্যক অণুর সংখ্যা দ্বারা কি করব, ভাগ করলে যে মানটা আমরা পাবো সেটাকে আমরা বলছি গড় গতিবেগ। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি চলে আসি এবার এই গড় গতিবেগকে আমরা যদি তাপমাত্রার সাথে আমাদের সম্পর্ক করি, তো সেখান থেকে আমরা বেশ কিছু সূত্র পাবো। সেই সূত্রটা হচ্ছে, দেখো তো, সি প্রাইম ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 8 RT বাই হচ্ছে পাই এম। একটু দেখো হচ্ছে আমাদের এই গড় গতিবেগের তাপমাত্রার সাথে যদি ইকুয়েশনটাকে নিয়ে আসি, তখন সম্পর্কটা হবে এরকম, সি প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ 8 RT বাই হচ্ছে পাই এম। এখান থেকে আরো কয়েকটা সূত্র আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে রুট ওভার অফ 8 PB বাই পাই এম, এবং আরেকটা সূত্র আমরা লিখতে পারবো রুট ওভার অফ 8P বাই হচ্ছে পাই ডি। তো এই সূত্রগুলো কিভাবে আসলো আমরা সেটা একটু বলি। তোমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানো পিবি সমান এনআরটি। এখন আমরা যদি 1 মোল গ্যাসের জন্য হিসাব করি, তাহলে এন এর মান কত হবে বলতো, 1। দ্যাট মিনস তখন আমরা বলতে পারবো যে পিবি সমান হচ্ছে আরটি। মানে 1 মোল পরিমাণ কোন একটা গ্যাসের জন্য আদর্শ গ্যাসের যে সমীকরণটা সেটা হচ্ছে পিভি সমান আরটি। তার মানে হচ্ছে আমরা এখন আরটি এর পরিবর্তে কি লিখতে পারবো, আরটি এর পরিবর্তে লিখতে পারবো কত বলতো, পিভি। এখন এই যে দেখো আমাদের সমীকরণে যে আরটি এর পরিবর্তে আমরা কি লিখছি বলতো, পিভি। তাহলে এখানে এরপরে আমরা এখান থেকে এই সূত্রটা কিভাবে পেলাম, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে শেষের যে অংশটা সেটা হচ্ছে ঘনত্বের সাথে আমাদের সম্পর্কটা। তো তোমরা জানো যে ঘনত্ব ডি সমান হচ্ছে এম বাই ভি, মানে ভর বাই আয়তন। এখানে আমাদের এমটা হচ্ছে মূলত আণবিক ভর। তার মানে হচ্ছে এই ডি সমান মানে ঘনত্ব সমান তোমরা জানো এম বাই হচ্ছে ভি। তাহলে আমরা যদি লিখতাম যে 1/d, তাহলে আমরা আসলে কি লিখতে পারতাম, ভি বাই এম, বিপরীতকরণ, তাই না? তাহলে এই যে ইকুয়েশন আমাদের ছিল এম, ভি বাই এম, এই ভি বাই এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1/d। এই জন্য দেখো তো আমাদের এই ভি বাই এম এর পরিবর্তে আমাদের এখানে কি চলে আসছে বলতো, 1/d। তাহলে এখানে আমরা আবার একটু তোমাদেরকে করে দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে গড় গতিবেগ বললাম, এই গড় গতিবেগের তাপমাত্রার সাথে তাদের যে সম্পর্কগুলা, সেটা হচ্ছে আমাদের সি প্রাইম ইকুয়াল টু, আমাদের প্রথম যে সম্পর্কটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছিল 8 RT বাই হচ্ছে আমাদের পাই এম। এরপরে আমরা RT এর পরিবর্তে কি লিখতে পারি, পিবি, মানে অর্থাৎ চাপ এবং আয়তনের সাথে যদি আমরা সম্পর্ক দাঁড় করাই, তখন তোমার সমীকরণটা দাঁড়াবে 8 PV বাই হচ্ছে পাই এম। জাস্ট হচ্ছে RT এর জায়গায় আমাদেরকে চলে আসছে বলতো পিবি। 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের জন্য আমাদের RT এর মান পিবি এর কি বলতো সমান। আর শেষ যে অঙ্কটা আমরা পেলাম সেটা হচ্ছে এরকম, আমরা এখান থেকে লিখলাম, দেখো তো, 8P বাই হচ্ছে পাই ইন্টু যে ভি বাই এম। এই ভি বাই এম বলতে আমরা কি বলছিলাম, আবার দেখাচ্ছি, ডি সমান ছিল আমাদের এম বাই ভি, তাহলে 1/d সমান হচ্ছে আমাদের ভি বাই এম। তাহলে এই ভি বাই এমটাকে আমরা কি লিখতে পারি, 1/d। তাহলে আমরা লিখলাম হচ্ছে এটাকে, এই যে ভি বাই এমটাকে লিখলাম হচ্ছে 1/d। তার মানে শেষের যে সূত্রটা হবে সেটা হচ্ছে আমাদের 8P বাই পাই ডি। তাহলে আমাদের তিনটা সম্পর্ক, আমরা প্রথম হচ্ছে তাপমাত্রার সাথে আমাদের গড় গতিবেগের সম্পর্ক, পর হচ্ছে চাপ এবং আয়তনের সাথে গড় গতিবেগের সম্পর্ক, এবং 3 নম্বরটা হচ্ছে আমাদের ঘনত্বের সাথে আমাদের গড় গতিবেগের সম্পর্ক। এবার আমরা চলে আসবো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, বা যেটাকে ইংলিশে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি, বা হচ্ছে আরএমএস বেগ। এবার দেখো হচ্ছে এই আরএমএস বেগের সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাস অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের, এখানে একটু খেয়াল করো, বর্গের গড় মানের বর্গমূলকে উক্ত গ্যাস অণুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বা হচ্ছে আরএমএস বেগ বলা হয়। আচ্ছা, এখানে দেখো তো তিনটা শব্দ, একটা হচ্ছে বর্গমূল, দেন হচ্ছে গড়, এবং সর্বশেষ হচ্ছে আমাদের বর্গবেগ। তাহলে আমরা মনে রাখার জন্য আমরা এখানে তুমি একটা ব্র্যাকেট দিয়ে রাখো।
তাহলে তুমি মনে রাখতে পারবা যে বর্গমূল গড় বর্গবেগ। প্রথম হচ্ছে আমরা গড় বর্গবেগ বলতে কি বুঝি? আমরা আগে গড় বেগটা হিসাব করি। ধরো গ্যাসের যে অসংখ্য অণু আছে তাদের অণুগুলার গতিবেগ যদি হিসাব করি, C1, C2, C3 এবং n সংখ্যক অণুর জন্য হচ্ছে আমাদের Cn। তার মানে আমরা এখানে কি লিখলাম? n সংখ্যক অণুর জন্য তাদের গতিবেগ। আমরা যদি এখানে গড় গতিবেগ বের করি তাহলে কি লিখতে হবে? সবগুলা বেগকে যোগ করে তাদের অণুর সংখ্যা দ্বারা ভাগ করলে গড় গতিবেগ পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে কি সংখ্যক অণু আছে? n সংখ্যক অণু আছে। তার মানে হচ্ছে আমরা যদি n দ্বারা ভাগ করে দিই তাহলে এই যে মানটা পাবো সেটা হচ্ছে গড় গতিবেগ। আচ্ছা, এবার যদি আমরা গড় বর্গবেগ হিসাব করি তখন কি হবে? এই যে বেগগুলা ছিল তাদের উপর আমরা বর্গ করে দিলে বা স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে গড় গতিবেগ। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা বেগকে এখন কি করে দিব? বর্গ করে দিব। এই বর্গ করে দিলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে গড় গতিবেগ। তাহলে তোমাদেরকে আমি প্রথমে কি দেখালাম? গড় বেগ। দেন হচ্ছে প্রত্যেকটা গতিবেগের উপরে যখন আমরা বর্গ বর্গ করলাম তখন যে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গড় গতিবেগ। এখন এখানে আরো একটা শব্দ আছে সেটা হচ্ছে কি বলতো? বর্গমূল। তার মানে হচ্ছে এই যে পুরো জিনিসটা আছে তার উপর আমরা যদি রুট করে দিই তাহলে আমাদের দাঁড়াবে বর্গমূল গড় গতিবেগ, বা যেটাকে আমরা বলতে পারি কি বলতো? আরএমএস বেগ। তাহলে আরএমএস বেগ বা গড় গতিবেগ আমরা কিভাবে শিখবো? দেখো আমরা আবার একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে গ্যাসের যে অণুগুলো আছে তাদের অণুগুলোর প্রথম হচ্ছে আমরা গড় বেগ হিসাব করব। তার মানে হচ্ছে প্রত্যেকটা বেগকেই যোগ করে তাদের অণুর সংখ্যা দ্বারা আমরা ভাগ করলাম। অণুর সংখ্যা কত ছিল? n। তারপর যদি আমরা গড় গতিবেগ হিসাব করি তাহলে প্রত্যেকটা বেগের উপর আমরা কি দিব? স্কোয়ার করব। এবং সর্বশেষ যখন আমরা বর্গমূল গড় গতিবেগ বলবো তখন তার উপর এখানে কি দিতে হবে? একটা রুট দিতে হবে। এই যে অংশটা এটাই হচ্ছে আমাদের আরএমএস বেগ বা হচ্ছে বর্গমূল গড় গতিবেগ। এখন এখান থেকে আমাদের আরএমএস বেগ নির্ণয় করার জন্য আমরা এখন সূত্র দেখব। দেখো এটা আমরা একটু ভালো করে দেখব যে আরএমএস বেগ নির্ণয় করার জন্য সূত্র। এই সূত্রগুলা প্রথম যে সূত্রটা দেওয়া আছে আরএমএস বেগ নির্ণয় করার জন্য, c √√of 3RT বাই হচ্ছে কত বলতো? n। এখন এই সূত্রটা করতে গিয়ে আসলো, অর্থাৎ তাপমাত্রার সাথে আমাদের এই আরএমএস বেগের যে সম্পর্কটা নিয়ে আসা হবে তার ইকুয়েশনটা হচ্ছে c √√of 3RT বাই n। অর্থাৎ তাপমাত্রার মান যদি দেওয়া থাকে তখন হচ্ছে আমরা কোন একটা গ্যাসের জন্য হচ্ছে আরএমএস বেগ নির্ণয় করার সূত্র দাঁড়াবে c √√of 3RT বাই n। এবং এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারবো সেটা হচ্ছে, একটু আগে তোমরা দেখছিলা যে RT এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পিভি। তার মানে এখানে লেখা যাবে 3PV বাই হচ্ছে m। অর্থাৎ যদি কোনো গ্যাসের আয়তন এবং চাপ দেওয়া থাকে তখন আরএমএস বেগ বের করার জন্য আমরা সূত্রটা লিখবো √of 3PV বাই হচ্ছে m। আবার এখানে তোমরা দেখছিলা যে আমাদের V বাই m এটা মানে কি ছিল বলতো? 1/d। কারণ d সমান ছিল আমাদের m বাই v। তাহলে আমরা 1/d এর পরিবর্তে লিখতে পারবো কত? v বাই m। তাহলে এই v বাই m টাকে আমরা লিখছি 1/d। তার মানে হচ্ছে আমাদের এখানে সূত্র দাঁড়াবে 3p বাই হচ্ছে আমাদের d। তাহলে আরএমএস বেগ বের করার জন্য আমরা তিনটা সূত্র দেখছি। প্রথম হচ্ছে তাপমাত্রার সাথে যদি সম্পর্ক হয় তত সূত্র হবে √of 3RT বাই m। চাপ বা আয়তনের সাথে যদি আমরা সম্পর্ক দাঁড় করাই তখন √of 3PV বাই m। এবং ঘনত্বের সাথে যদি আমরা সম্পর্ক দাঁড় করাই তখন √of 3p বাই d। আমাদের ম্যাথ করার জন্য এই প্রথম যে সূত্রটা আছে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, এখন এই যে আমরা আরএমএস বেগ নির্ণয় করব, প্রথম আসে আমাদের এখানে এই আরএমএস বেগের এককটা কি হবে বলতো? আরএমএস বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যে এখানে যে একটা আর এর মান আছে মোলার গ্যাস ধ্রুবক, এখানে আর এর মানটা আমরা ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, আর এর মান আমরা কেন এটা ব্যবহার করব? ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের এই যে সূত্রটা আছে আমাদের 3RT বাই m, এই সূত্র কিন্তু আমাদের চাপ বা আয়তনের কোনো চলক নাই। আমরা বলছিলাম যে যে সূত্রটাতে চাপ বা আয়তনের কোনো সম্পর্ক নেই সেখানে আমরা আর এর মানটা যদি ইউজ করতে যাই তখন লিখবো হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তোমরা ইতিমধ্যে আমাদের আরো একটা সূত্র দেখছিলা যে পিভি সমান আর এনআরটি।
পিবি সমান হচ্ছে এনআরটি। যখন এই সূত্রের সম্পর্কিত আমরা কোনো ম্যাথ করতাম তখন কিন্তু আমরা আর এর মানটা ইউজ করতাম 0.0821 লিটার অ্যাটমসফিয়ার আমাদের হচ্ছে কেলভিন ইনভার্স মোল ইনভার্স, কেলভিন ইনভার্স মোল ইনভার্স এই মানটা আমরা ব্যবহার করতাম। কেন করতাম সেটাও তোমাদেরকে বলছিলাম যে এখানে সূত্রে যেহেতু চাপ এবং আয়তনের আমার সম্পর্ক আছে, এই জন্য আমরা তখন আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করতাম। কিন্তু আমাদের এই যে এখন আরএমএস বেগটা আমরা বের করব, তখন কিন্তু এই সূত্রে চাপ বা আয়তনের কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না। তার জন্য আমরা আর এর মানটা তোমাদেরকে ব্যবহার করার জন্য বলছি 8.314 জুল পার কেলভিন পার মোল। এখন আসো, এখানে একটা এম আছে, এম মানে হচ্ছে আণবিক ভর। এখানে আণবিক ভরের এককটা হবে কেজি। আচ্ছা, কেন কেজি হবে সেটা একটু বলি। তোমরা যখন আমরা ম্যাথ করতাম আমরা কিন্তু আণবিক ভরটাকে গ্রাম এককে রেখে কাজ করতাম, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এখানে যে আরএমএস বেগ তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বা আর এর মানটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল। এই এককগুলো হচ্ছে আমাদের এসআই এককে। এসআই এককে আমাদের ভরের একক হচ্ছে কেজি। এসআই এককে আমাদের ভরের একক হচ্ছে কেজি। তাহলে যেহেতু আমরা আরএমএস বেগকে মিটার পার সেকেন্ড এবং আর এর মানটাকে আমরা জুল পার কেলভিন পার মোল অর্থাৎ এসআই এককে আমাদের ব্যবহার করা লাগছে, বিদায় আমাদের আণবিক ভরের এককটা হচ্ছে কেজিতে ব্যবহার করতে হবে। আমরা যখন কোনো গ্যাসের আণবিক ভর বের করি তখন তো তাকে আমরা গ্রাম এককে প্রকাশ করি, কিন্তু আরএমএস বেগ যখন আমরা বের করব ওই গ্রামকে 1000 দ্বারা ভাগ করে আমাকে কেজিতে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা মনে রাখার জন্য তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের এই যে এসআই এককের জন্য, এসআই এককে আমাদের আমরা যখন বেগের মানটা মিটার পার সেকেন্ড রাখবো তখন আমাদের আর মানটা কি ছিল বলতো, জুল পার কেলভিন পার মোল যখন ব্যবহার করব তখন আণবিক ভর অবশ্যই কোথায় রাখতে হবে, কেজিতে রাখতে হবে। ঠিক আছে, যদি তুমি গ্রামে রাখো তাহলে কিন্তু অঙ্ক হবে না, এই জিনিসটা একটু মনে রাখবা। এবং আমরা এই অধ্যায়ে যতগুলো অঙ্ক করি শুধুমাত্র এই আরএমএস বেগ বের করার জন্যই মূলত হচ্ছে আমাদের আণবিক ভরটাকে কেজিতে রাখতে হয়। কেমন? আচ্ছা, এবার আমরা সর্বশেষ যে আরেকটা বেগ দেখবো সেটা হচ্ছে, আচ্ছা এটা দেখার আগে আমরা এই আরএমএস বেগের যে সূত্রটা পড়লাম, সি সমান রুট ওভার অফ 3RT বাই এম, সি সমান রুট ওভার অফ 3RT বাই এম, এখান থেকে আমরা আর একটা সম্পর্ক দেখাতে পারি, সেটা হচ্ছে এখানে তাপমাত্রার সাথে আরএমএস বেগের যে সম্পর্ক সেটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। বলতে পারো যে সেই সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, এবং একই সাথে এই আরএমএস বেগের সাথে আমাদের আণবিক ভরের সম্পর্ক হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা একটু দেখবা, সি সাথে বা সি প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার অফ 1/m। তাহলে দুইটা সম্পর্ক আমরা দেখতে পারি, তাপমাত্রার সাথে বর্গমূলের আরএমএস বেগের সম্পর্কটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, আর আণবিক ভরের সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এখান থেকে আমরা যদি দুইটা গ্যাসের জন্য হিসাব করি তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো এরকম। দেখো, আমরা একটা সম্পর্ক পাইলাম কি, সি প্রপোর্শনাল রুট ওভার অফ টি, আর একটা সম্পর্ক আমরা পাইলাম সি প্রপোর্শনাল রুট ওভার অফ 1/m1। এখন দুটা গ্যাসের জন্য যদি হিসাব করো তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা C1/C2 রুট ওভার অফ T1 হচ্ছে T2। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্কের কারণে আমরা লিখতে পারবো। আর এখান থেকে তুমি লিখতে পারবা তাহলে C1/C2 রুট ওভার অফ M2 হচ্ছে আমাদের M1, যেহেতু এই সম্পর্কটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রার সাথে আমাদের যে আরএমএস বেগের সম্পর্ক দুটা গ্যাসের জন্য, তখন তুমি লিখবা C1/C2 ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ T1/T2। একই সাথে দুটি গ্যাসের সাথে আরএমএস বেগের আণবিক ভরে যদি সম্পর্ক দাঁড় করাই তখন আমরা লিখবো C1/C2 ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ M2/M1। তাহলে এই জিনিসটাকে চাইলে আমরা একদম সহজে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে C1/C2 রুট ওভার অফ T1/T2 ইন্টু হচ্ছে আমাদের M2 হচ্ছে কত বলতো, M1। এখান থেকেও আমরা বলতে পারি তাপমাত্রার সাথে আমাদের আরএমএস বেগের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, এবং আণবিক বলের যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা আমাদের হচ্ছে এমসিকিউতে কাজে লাগবে, এর জন্য হচ্ছে তোমাদেরকে আমরা এই সম্পর্কটা শিখে দিলাম। এই যে এখানে যে সম্পর্কটা আমরা তোমাদেরকে লিখলাম, দুটি ভিন্ন গ্যাসের জন্য আমাদের
আরএমএস বেগের সাথে তাপমাত্রা এবং আণবিক ভরের সম্পর্কটা আমরা জেনে রাখবো। আচ্ছা, যেটা আমরা শিখতে চেয়েছিলাম সেটা হচ্ছে সর্বশেষ যে বেগ, সম্ভাব্যতম বেগ। তো এটা খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে আমরা তোমাদেরকে একটু বোঝার জন্য হচ্ছে পড়াচ্ছি। সেটা হচ্ছে এই সম্ভাব্যতম বেগ যেটা, সেটা হচ্ছে কোনো গ্যাসের অধিকাংশ অণু এদের মধ্যে আন্তঃ সংঘর্ষের কারণে কোন একটি নির্দিষ্ট মুহূর্তে একটি নির্দিষ্ট বেগ লাভ করে। এই বিশেষ মুহূর্তের যে বিশেষ যে বেগ তাকে মূলত বলা হচ্ছে সম্ভাব্যতম বেগ। আচ্ছা, এটা একটু আমরা একটু এইভাবে বুঝি। ধরো আমাদের গ্যাসের যে অণু থাকে, গ্যাসের তো আমাদের অসংখ্য কি থাকতে পারে বলতো, অণু থাকতে পারে। এখন এই যে অণুগুলা যখন ছোটাছুটি করে তখন তাদের তো একটা গতিবেগ লাভ করে, কিন্তু প্রত্যেকটা অণুর গতিবেগ তো একই রকম না, ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা অণুর গতিবেগ কিন্তু ভিন্ন ভিন্ন, কারো গতিবেগ কম, কারো গতিবেগ কিন্তু বেশি হতে পারে। এখন ধরো কোন একটা নির্দিষ্ট অণু সে যখন ছোটাছুটি করে তার প্রতি সময় কিন্তু একই পরিমাণ বেগ সে কিন্তু লাভ করে না। কখনো তার গতিবেগটা অনেকটা মন্থর বা কম হয়, আবার অনেক সময় তার গতিবেগটা একটা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে। এই যে কোনো একটি অণু সর্বোচ্চ যে বেগটা লাভ করতে পারে সেই বেগটাকে আমরা বলতে পারি সম্ভাব্যতম বেগ। আবার একটু বলছি, আমাদের গ্যাসের যে অসংখ্য অণু থাকে তাদের সবার কিন্তু গতিবেগ কিন্তু সমান নয়, কারো গতিবেগ কম, কারো গতিবেগ হচ্ছে বেশি। আবার কোন একটা নির্দিষ্ট অণুর জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি যে প্রতি সময় কিন্তু তার গতিবেগের মান সেম থাকে না, কখনো গতিবেগটা অনেক কম থাকে বা মন্থর থাকে, আবার কোন একটা বিশেষ মুহূর্তে তার গতিবেগটা একটা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে। ওই কোন একটা নির্দিষ্ট মুহূর্তে কোন একটা অণুর সর্বোচ্চ যে বেগটা সে লাভ করতে পারে সেই বেগটাকে আমরা বলতে পারি তার সম্ভাব্যতম বেগ। এই সম্ভবতম বেগকে যে সূত্র, তাপমাত্রার সাথে তার একটা যদি সম্পর্ক দাঁড় করানো হয় তখন সূত্রটাকে আমরা লিখতে পারবো আলফা ইকাল টু রুট ওভার অফ, এখানে হবে আমাদের 2RT বাই হচ্ছে আমাদের m। অর্থাৎ যখন আরএমএস বেগ ছিল তখন সূত্রটা ছিল আমাদের 3RT বাই m, আর যখন তাকে আমরা সম্ভাব্যতম বেগ বলবো তখন সূত্র হবে শুধুমাত্র রুট ওভার অফ 2RT বাই m। অর্থাৎ 3 এর পরিবর্তে আমাদের এখানে কত লিখতে হবে, 2। বাকি সূত্রগুলো আমরা লিখতে পারবো তাহলে, যদি চাপ এবং আয়তনের সাথে সম্পর্ক দাঁড় করাই তখন সূত্র হবে আমাদের 2PV বাই হচ্ছে আমাদের m। আর যদি ঘনত্বের সাথে আমরা সম্পর্ক দাঁড় করাই তখন সূত্রটা আমরা লিখতে পারবো 2P বাই হচ্ছে আমাদের D। ঠিক আছে, তাহলে এখানে তোমরা যদি খেয়াল করো যে আমাদের সম্ভাব্যতম বেগ, আরএমএস বেগ এবং হচ্ছে গড় গতিবেগ, তিনটা সূত্রের মধ্যে দেখো তো একটা কমন স্ট্রাকচার আমাদের আছে। আমরা যদি তোমাদেরকে একটু দেখাই, আরএমএস বেগ যখন ছিল তখন সূত্রটা ছিল এরকম, রুট ওভার অফ 3RT বাই m ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 3P বাই m এবং ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার অফ 3P বাই হচ্ছে D। এখন আরএমএস বেগের পরিবর্তে যখন আমরা এটাকে সম্ভাব্যতম বেগ বলবো, শুধুমাত্র সূত্রে আমাদের 3 এর পরিবর্তে কত আসবে বলতো, 2। আর যদি আমরা গড় গতিবেগ বলি তখন দেখো তো সূত্রে এখানে 3 এর পরিবর্তে আসবে 8 এবং নিচে আমাদের একটা কি আসবে, পাই আসবে। এটাই হচ্ছে মূলত আমাদের মেজর কি বলতো পার্থক্য, আর বাকি সবকিছু মূলত কি থাকে বলতো, একই রকম থাকে। তো এখানে মূলত আমাদের ম্যাথমেটিক্যাল অংশের জন্য মূলত আমাদের হচ্ছে আরএমএস বেগ সম্পর্কিত আমাদের ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসে। আমরা হচ্ছে মূলত এখন আরএমএস বেগ সম্পর্কিত আমরা হচ্ছে গাণিতিক অংশগুলো আমরা দেখবো এরপরে। তার আগে আমরা আরো একটা কনসেপ্ট তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে গ্যাসের কণার গতিশক্তির হিসাব। তোমাদেরকে আমরা বলছিলাম যে গ্যাসের যে অণুগুলো আছে তারা যে অবিরাম ছোটাছুটি লাভ করে এবং সংঘর্ষ লিপ্ত হয় তখন আমাদের একটা গ্যাসের গতিশক্তি কি করে বলতো, কাজ করে। এখন এই গতিশক্তিগুলো আমরা নির্ণয় করার জন্য কিছু সূত্র দেখব। সেই সূত্রগুলো দেখো, প্রথমটা হচ্ছে গ্যাসের যদি n সংখ্যক মোল, n মোল গ্যাসের অণুর যে গতিশক্তি সেই সূত্রটা হচ্ছে E সমান 3/2, E সমান 3/2 হচ্ছে nRT। খেয়াল করো, গ্যাস পাত্র যদি আমরা n সংখ্যক মোলের জন্য যদি গতিশক্তি বের করতে চাই তখন সূত্র হবে 3/2 হচ্ছে nRT। এখানে আমরা n মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা, তাহলে এই n কে আমরা লিখতে পারি W/m RT, অর্থাৎ দ্রবের ভর বাই হচ্ছে আমাদের আণবিক ভর। তাহলে এটা আমরা ব্যবহার করবো যদি মোল সংখ্যা দেওয়া থাকে প্রশ্নে, তখন আমরা সূত্র লিখবো গতিশক্তির জন্য 3/2 nRT।
আর যদি প্রশ্নে ভর দেওয়া থাকে তখন আমরা ওই এম কে ভেঙে লিখবো ডব্লিউ বাই এম। তখন আমাদের গতিশক্তির জন্য সূত্রটা দাঁড়াবে 3/2 হচ্ছে 3/2 ইন্টু ডব্লিউ বাই এম আর টি। ঠিক আছে, একটা হচ্ছে মূল সংখ্যার জন্য, একটা হচ্ছে আমাদের ভর দিয়ে মান বের করার জন্য। এরপর পরবর্তী যে সূত্রটা আমরা বলছে সেটা হচ্ছে 1 মোল গ্যাসের অণুর গতিশক্তি। আগে ছিল আমাদের এন সংখ্যক অণুর জন্য আমাদের গতিশক্তি। এখন যদি আমরা শুধুমাত্র 1 মোল পরিমাণ গ্যাসের জন্য গতিশক্তি বের করতে যাই তখন সূত্র দাঁড়াবে আমাদের ই সমান 3/2 r3। অর্থাৎ 1 মোলের জন্য যেহেতু আমাদের এন এর মানটা 1, তাহলে আমাদের এখানে সূত্রটা দাঁড়াবে 3/2 শুধুমাত্র r3। এটা হচ্ছে এন সংখ্যক মোলের জন্য, এটা হচ্ছে শুধুমাত্র 1 মোল পরিমাণ গ্যাসের জন্য। ই সমান 3/2 r3। সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটি অণুর গ্যাসের গতিশক্তি। একটি অণুর জন্য যদি আমরা হিসাব করি, দেখো একটা হচ্ছে 1 মোলের জন্য আর একটা হচ্ছে আমাদের একটি অণুর জন্য। একটি অণুর জন্য গতিশক্তির যে সূত্র সেটা হচ্ছে 3RT/2NA। এখানে এই NA টা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ আমরা জানি যে কোন একটা গ্যাসে জন্য আমাদের 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক আমাদের অণু থাকে। তাহলে আমরা যদি প্রথম দিকে যে সূত্রগুলো সেটা হচ্ছে আমাদের এন সংখ্যক মোলের জন্য বা 1 মোলের জন্য আমাদের হচ্ছে গতিশক্তির জন্য আমরা হিসাব করলে এই সূত্রগুলো আমরা লিখবো। কিন্তু যখন আমরা একটি অণুর জন্য বলবো, একটি অণুর জন্য তো গতিশক্তির মান আরো কমে যাবে। কারণ হচ্ছে আমরা জানি গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে বলতো, অণু থাকে। তাহলে এই সংখ্যক অণুর জন্য যে গতিশক্তিটা সে লাভ করবে, একটি অণুর জন্য অবশ্যই আরো কি হবে বলতো, কম লাভ করবে। আবার খেয়াল করো, এই 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক গ্যাসের অণুর জন্য তারা যে পরিমাণ গতিশক্তি লাভ করবে, আমরা যখন একটি অণুর জন্য হিসাব করব তখন তার গতিশক্তির মান আরো কমে যাবে এবং তখন তার সূত্রটা হবে 3RT বাই হচ্ছে আমাদের 2Na। তাহলে আমরা এখানে মূলত তিনটা সূত্র আমরা পেয়েছি। একটা হচ্ছে n সংখ্যক মোলের জন্য গ্যাসের গতিশক্তি হবে E সমান 3/2 nRT। আমরা আবার m কে ভেঙে লিখতে পারবো W/m, অর্থাৎ দ্রবের ভর বাই হচ্ছে আণবিক ভর। আর যদি আমরা শুধু 1 মোলের জন্য হিসাব করি তখন শুধু n এর মানটা 1 বসালে আমাদের গতিশক্তির সূত্রটা হবে E সমান 3/2 r3। আর যদি আমরা শুধুমাত্র একটি অণুর জন্য আমরা গতিশক্তিটা বের করি তাহলে আমাদের এই সূত্রটাকে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে Na, যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এই জন্য আমাদের একটি অণুর গতিশক্তি বের করার সূত্র দাঁড়াবে E equal to 3RT বাই হচ্ছে 2Na। আচ্ছা, এবার এইখানে আমরা কিছু আমাদের নোট দেখব। এই ম্যাথগুলো করার জন্য তোমরা লক্ষ্য করো একটি আর এর মান দরকার। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এখানেও আমরা আর এর মানটা ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন এবং হচ্ছে পার মোল। তো কেন আমরা আর এর মানটাকে ব্যবহার করব? দেখো এই যে সূত্রগুলো আছে এই সূত্র কোথাও কিন্তু আমাদের চাপ বা আয়তনের কোনো আমরা সম্পর্ক পাচ্ছি না। এই জন্য আমরা বলছিলাম যে সূত্রগুলোতে আমাদের চাপ বা আয়তনের কোনো সম্পর্ক থাকে না, সেখানে বেসিক্যালি আমরা আর এর মানটা ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন পার মোল, যেটাকে আমরা এস এককের যে মানটা ছিল সেটা ব্যবহার করব। আর এখানে দেখো তো আমাদের ডব্লিউ ডব্লিউ মানে হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর। আর এমটা হচ্ছে আমাদের আণবিক ভর, এমটা হচ্ছে আমাদের আণবিক ভর। আচ্ছা, এখানে দ্রবের ভরটাকে তুমি গ্রামে রাখলেও হবে, কেজিতে রাখলেও হবে। আবার আণবিক ভরকে তুমি গ্রামে রাখলেও হবে, কেজিতে রাখলেও হবে। আচ্ছা, তো তুমি বলতে পারো যে স্যার একটু আগে তো আপনি আর এর মান যখন আপনি এস এককে ব্যবহার করছিলেন তখন তো আপনি এই যে দেখেন জুল পার কেলভিন যখন পার মোলটা ব্যবহার করছিলাম তখন কিন্তু একটু আগে আমরা বলছিলাম যে আণবিক ভর হবে কেজিতে। কিন্তু এখানে যদি তোমরা দেখো যে আমাদের যে W/m, এই W/m কিন্তু আমাদের অনুপাত আকারে আছে। তো অনুপাত আকার যদি থাকে তাহলে তুমি যদি ভরের মান গ্রামে রাখো বা আণবিক ভর যদি গ্রামে রাখো, দুইটা কিন্তু বেসিক্যালি কাটা যায়। তার মানে অনুপাতের কোনো একক থাকে না। তুমি যদি এখানে গ্রামের পরিবর্তে কেজিতেও ব্যবহার করতে, মানে দ্রবের ভরটাকে কেজিতে রাখতে এবং আণবিক ভরকে যদি কেজিতে রাখতে, দুইটা কিন্তু আসলে কাটা যেত। তার মানে হচ্ছে W/m যেহেতু অনুপাত আকার আছে তার কিন্তু শেষ পর্যন্ত কোনো একক দাঁড়াবে না। এই জন্য আমরা এখানে এই সূত্রগুলাতে তোমরা চাইলে W এর মান
এবং আণবিক ভর 2টা গ্রাম রেখে করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে শুধুমাত্র কখন আমরা কেজি ব্যবহার করব, ওই যে আমরা আরএমএস বেগটা আমরা বের করলাম, ওই আরএমএস বেগ বের করার সময় শুধুমাত্র আমরা আণবিক ভরকে আমরা কি রাখবো, কেজিতে রাখবো। ঠিক আছে, যেটা আমরা আর মানটা তখন 8.314টা ব্যবহার করছি জুল পার কেলভিন পার মোল এককে। কিন্তু আমরা কেন এখন যে এই ডব্লিউ এর মান বা এম এর মানটা কেজিতে নিচ্ছি না, যেহেতু আমাদের সূত্রে ডব্লিউ বাই এম অনুপাত আকারে থাকে, সেক্ষেত্রে তুমি দুটা চলকের একক গ্রামে রাখলো কাটা যাবে, কেজিতে রাখলো কাটা যাবে, যার কারণে হচ্ছে আমাদেরকে কষ্ট করে আর কেজিতে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা শুধু মাথায় এই জিনিসটা মনে রাখবো, যখনই আমরা আরএমএস বেগটা বের করবো, আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল ব্যবহার করার কারণে বা এস এককে তার মানটা ব্যবহার করার জন্য আমাদের আণবিক ভরকে কেজিতে রাখতে হবে। আর বাকিগুলোতে আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারবো। কেমন? আর এখানে যে আমাদের এনে দেওয়া আছে মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটার মানটা আমরা জানি 6.023 ইন্টু হচ্ছে 10⁻23। তো এই হচ্ছে আমাদের গতিশক্তি বের করার জন্য আমাদের যে সূত্রগুলো আছে তাদের পরিচয় আমরা শেষ করলাম। এবার আমরা চলে আসবো আমাদের এক এক করে আমাদের ম্যাথমেটিক্যাল যে অঙ্কগুলো আছে সেগুলো। তো এই পার্টের অঙ্কগুলো আমাদের এমসিকিউ তো পরীক্ষা আসে, মোটামুটি আবার সিকিউ তো পরীক্ষা আসে। আমরা মোটামুটি অঙ্কগুলো একটু দেখবো। এবার শুরুতে আমরা দেখছি উদাহরণ নম্বর 1, 25°C তাপমাত্রায় নাইট্রোজেনের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। মানে হচ্ছে নাইট্রোজেনের আরএমএস বেগটা নির্ণয় করতে বলছে। দেখো প্রশ্নে কিন্তু একটা তাপমাত্রা আছে, তাহলে এই তাপমাত্রার সাথে আমরা আরএমএস বেগের যে সূত্রটা পড়ছিলাম সেটা ছিল কি, সি ইকুয়াল টু রুট ওভার অফ 3RT বাই হচ্ছে আমাদের এম। আরএমএস বেগ বের করার জন্য আমাদের যে সূত্রটা ছিল রুট ওভার অফ 3RT বাই হচ্ছে এম। তাহলে আমরা এখানে মানগুলো যদি একটু লক্ষ্য করি, প্রথমে আমাদের লাগবে হচ্ছে আর এর মান। আর মানে হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। তো এই সূত্রে আমাদের আর এর মানটা ইউজ হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। যেহেতু সূত্রে কোনো চাপ বা আয়তন নাই, এজন্য তোমাদেরকে আমরা আর এর মানটা এস একক অর্থাৎ 8.314 জুল পার কেলভিন পার মোল ব্যবহার করতে বলছি। এবং একই সাথে এখানে তোমরা মনে রাখবা যে আমাদের আণবিক ভরটা হবে কেজিতে। আচ্ছা, তাহলে প্রশ্ন তাপমাত্রা দেওয়া আছে আমাদের 25°C, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করলে পাবো 298 কেলভিন। এবং একটা আণবিক ভর লাগবে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের জন্য। তাহলে নাইট্রোজেনের আণবিক ভরটা আমরা লিখি, নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত হবে, 14 গুণ 2 মানে হচ্ছে আমাদের 28 গ্রাম। আবার লক্ষ্য করো এই গ্রামটাকে আমাদের একটু কষ্ট করে হচ্ছে কেজিতে নিয়ে আসতে হবে। গ্রাম থেকে কেজিতে আনলে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়, অথবা তোমরা 10⁻³ দ্বারা যদি গুণ করো তাহলেও এটা কেজি এককে চলে আসবে। গ্রামকে তুমি 10⁻³ দ্বারা গুণ করলেই সেটা কত চলে আসবে, কেজি এককে চলে আসবে। আমরা মূলত কি বের করব, যে বর্গমূল গড় গতিবেগ বা বর্গমূল গড় বর্গবেগ সি এর মানটা আমরা হচ্ছে বের করবো। তাহলে এখন তোমার কাজ হচ্ছে মানগুলো বসে হচ্ছে আমাদের ক্যালকুলেট করলেই তুমি আরএমএস বেগটা পেয়ে যাবে। এখানে আর এর মান হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে 298 এবং এম এর মান আমরা যেটা পেয়েছিলাম 28 ইন্টু হচ্ছে 10⁻³। তাহলে আসো আমরা হচ্ছে ক্যালকুলেশন করে তার মানটা নির্ণয় করি। রুট ওভার অফ 3 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে 298 বা 28 ইন্টু 10⁻³ তাহলে আমরা মান পাচ্ছি 515.22। আমরা হচ্ছে আরএমএস বেগটা পেলাম। এখন ওই আরএমএস বেগের এককটা কি শিখালাম তোমাদেরকে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আরএমএস বেগ বের করলাম আমরা নাইট্রোজেন গ্যাসের জন্য। পরবর্তী আরো একটা উদাহরণ দেখবো। এটি হচ্ছে আমাদের 21°C তাপমাত্রায় এখানে একটা চাপ দেওয়া আছে 720 মিলিমিটার পার চাপে। 720 মিলিমিটার পার চাপে কার্বন ডাইঅক্সাইডের আমাদের আরএমএস বেগ নির্ণয় করতে বলছে। আগে বলছে বর্গমূল গড় বর্গবেগ, এখন বলছে আরএমএস বেগ, দুটাই কিন্তু আমাদের একই কাজ। তবে এখানে একটা তোমাকে চাপের মান দেওয়া আছে। দেখো প্রশ্নে কিন্তু যখন তাপমাত্রা দেওয়া থাকবে
তখন আরএমএস বেগ বের করার জন্য আমাদের এই চাপের মানের কোনো প্রয়োজন নেই। এই চাপের মানটা দিয়ে তোমাদের একটা কনভার্সন করা হয়েছে, ঠিক আছে কিনা? কারণ আমরা ওই আরএমএস বেগের প্রথম সূত্রটা পড়ছিলাম, সি ইকুয়াল টু রুট ওভার অফ 3 RT বাই হচ্ছে এম। আরো একটা সূত্র পড়ছিলাম, সেটা ছিল 3PV বাই হচ্ছে আমাদের এম। এখন তোমার মাথা হতো এই চাপের মান থাকার কারণে তুমি হয়তো এই সূত্রটাকে কল্পনা করতে পারবে, কিন্তু এখানে চাপের মানও লাগবে, আবার আয়তনও মানও লাগবে। প্রশ্নে কিন্তু কোনো আয়তন মান দেওয়া নেই। এজন্য যেহেতু প্রশ্নে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করলে আমাদের আরএমএস বেগটা বের হয়ে যাবে, ঠিক আছে? তার মানে প্রশ্নে দেওয়া চাপের আমাদের এখানে কোনো কাজ নাই। আমরা হচ্ছে এখানে আরএমএস বেগটা বের করব, সি ইকুয়াল টু রুট ওভার অফ 3 RT বাই এম। অর্থাৎ আগের মতো করে আমাদের কাজ। শুরুতে আমরা লিখবো হচ্ছে আমাদের আর এর মান আমরা লিখবো 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে তাপমাত্রা হচ্ছে আমাদের 21 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কেলভিনে নিলে আমরা পাবো 294 কেলভিন। এবং হচ্ছে আমাদের একটা আণবিক ভর লাগবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এম সমান, তোমরা জানো কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, গুণ হচ্ছে 2, তার মানে হচ্ছে 44 গ্রাম। কিন্তু বারবার বলছি, আরএমএস বেগ যখন বের করবা তখন আমাদের এই আণবিক ভরকে তোমাকে অবশ্যই কোথায় নিয়ে যেতে হবে? কেজিতে। তাহলে 44 ইন্টু কত হবে? 10⁻³ কেজি। গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলে 10⁻³ দ্বারা কি করবা? গুণ করবা। এখানে আমরা মূলত বের করবো কি? আরএমএস বেগ সি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভর, ঠিক আছে? তো আমরা হচ্ছে কাজটা করি। আর এর মান 8.314, টি এর মান হচ্ছে আমাদের 294, এবং এম এর মানটা হচ্ছে আমাদের 44 ইন্টু হচ্ছে 10⁻³। জাস্ট আমরা ক্যালকুলেশন করবো আর মানটা বসা দিব। রুট ওভার অফ 3 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে 294 ভাগ হচ্ছে 44 ইন্টু 10⁻³। এই যে আমাদের আরএমএস বেগটা বের হয়ে গেল 408.23। এককটা হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা একটু দেখবো। এখানে একটু হালকা প্যাচ আছে। এখানে দেখো তোমাকে বলছে 2 অ্যাটমসফিয়ার চাপে 2 লিটার কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগটা নির্ণয় করো। প্রশ্নে আরএমএস বেগ বের করতে বলছে, ভালো কথা, কিন্তু এবার প্রশ্নে যে চাপটা দেওয়া আছে, একটা চাপ দেওয়া আছে, একটা কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। তাহলে চাপ এবং আয়তন যখন দুইটাই দেওয়া আছে, তাহলে আমাদের আরএমএস বেগ বের করার সূত্র হবে এখন রুট ওভার অফ 3PV বাই হচ্ছে আমাদের এম। যেহেতু চাপ এবং আয়তন আছে, তাহলে আমাদের সূত্রটা হবে সি ইকুয়াল টু রুট ওভার অফ 3PV বাই হচ্ছে এম। আমরা এখানে কিন্তু আমাদের আর এর কোনো মানের ব্যবহার নাই। আমাদের এখানে দুটো ভ্যালু লাগবে, একটা হচ্ছে চাপের ভ্যালু, একটা হচ্ছে আমাদের আয়তনের ভ্যালু। আচ্ছা, এখন আমাদের চাপটা হচ্ছে আমাদের কত? 2 অ্যাটমসফিয়ার, এবং আয়তন যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের 2 লিটার। আমরা মূলত কি বের করব? আরএমএস বেগ। তার জন্য আমাদের একটা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর লাগবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এম সমান আমরা জানি কত গ্রাম? 44 গ্রাম। এবার একটু তোমরা দেখো, আমরা যে আরএমএস বেগটা তোমাদেরকে বের করা শিখাচ্ছি, এখানে এই বেগের এককটা কি বলতো? মিটার পার সেকেন্ড। এককটা কিন্তু হচ্ছে আমাদের এসআই এককে। কোন এককে? এসআই এককে আমাদের বেগের এককটা আমরা লিখছিলাম মিটার পার সেকেন্ড। তখন আমাদের আয়তনটা একক হবে ঘনমিটার, মানে মিটার কিউব। এসআই এককে আয়তনটা লিখতে হয় ঘনমিটার বা হচ্ছে মিটার কিউব। এবং চাপের এককটা হয় তখন তোমার প্যাসকেল, এবং একই সাথে ভরের এককটা লিখতে হয় কেজি, ঘনত্বের এককটা হচ্ছে কেজি মিটার ইনভার্স 3। এই সম্পর্কটা তোমরা একটু ভালো করে জানতে হবে। এস এককে আমরা যখন বেগের এককটা মিটার পার সেকেন্ড ব্যবহার করব বা বের করব, তখন আয়তনকে তোমার অবশ্যই ঘনমিটারে রাখতে হবে, চাপকে অবশ্যই আমরা প্যাসকেল রাখতে হবে, এবং ভর অথবা আণবিক ভর যেটাই বলি না কেন তার একক হবে কেজিতে, এবং ঘনত্ব যদি আমরা লিখি তখন তার এককটা রাখতে হবে কেজি মিটার ইনভার্স 3-তে। এবার লক্ষ্য করো,
আমরা এই যে সূত্র থেকে আরএমএস বেগটা বের করব, আমাদের আরএমএস বেগের এককটা বের হবে কোন এককে? মিটার পার সেকেন্ড এককে। তাহলে প্রশ্নে দেওয়া যে আমাদের চাপ এবং আয়তন আছে, আয়তনকে আমাকে রাখতে হবে ঘনমিটারে এবং চাপকে আমাদের রাখতে হবে অবশ্যই প্যাসকেলে। কিন্তু প্রশ্ন দেওয়া মানে চাপ হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে আর আয়তন হচ্ছে কোথায়? লিটারে। তাহলে এই এককগুলো আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আবার একটু বলছি, এখানে তোমাদের একটু কনফিউশন কাজ করবে যে আমাদের চাপ তো দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, আয়তন দেওয়া আছে লিটারে, কেন আমরা এই এককগুলো এখন চেঞ্জ করা প্রয়োজন হচ্ছে? প্রয়োজন হচ্ছে এই জন্য, আমরা যে আরএমএস বেগের এককটা লিখি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এস এককে, এবং এস এককে আয়তনকে রাখতে হয় ঘনমিটারে, চাপকে রাখতে হবে প্যাসকেলে, ভরকে রাখতে হবে কেজিতে, এবং ঘনত্ব হচ্ছে আমাদের কেজি মিটার ইনভার্স 3 তে। এই জন্য আমাদেরকে এই চাপটাকে অ্যাটমসফিয়ার থেকে আমরা এখন প্যাসকেলে নিয়ে আসবো, একই সাথে আয়তন লিটার থেকে আমরা হচ্ছে ঘনমিটারে চলে আসব, এবং ভর, যে আণবিক ভরটা ছিল গ্রামে, তাকে আমরা রাখবো কোথায়? কেজিতে। তো তোমরা এখানে আগে লক্ষ্য করো, গ্রাম থেকে কেজিতে আসলে আমাদের 10 ইনভার্স 3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আর লিটার থেকে ঘনমিটার আসলে তোমরা জানো যে 1 লিটার সমান হচ্ছে 10 ইনভার্স 3 মিটার কিউব। তাহলে এই লিটার থেকে আমরা যখন ঘনমিটার আসবো তখন কি করতে হবে? আবার 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে। আর তোমরা জানো যে অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার সমান, যখন আমরা এটাকে প্যাসকেলে কনভার্ট করি তখন তার মান হচ্ছে 1.01325 ইন্টু হচ্ছে 10⁵ প্যাসকেল। তাহলে এই অ্যাটমসফিয়ার থেকে আমরা যখন প্যাসকেলে যাব তখন হচ্ছে আমরা 1.01325 ইন্টু 10⁵ দ্বারা গুণ করলে আমরা মানটা প্যাসকেলে চলে আসবে। তাহলে কেন আমরা এই এককগুলো পরিবর্তন করছি তোমরা আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের আরএমএস বেগ, সি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াট। ঠিক আছে, তাহলে এবার আমরা হচ্ছে মানগুলো বসানোর পর আমরা কাঙ্ক্ষিত আরএমএস বেগটা পেয়ে যাব। তো শুরুতে হচ্ছে 3, পি এর মান হচ্ছে 2 ইন্টু 1.01325 ইন্টু হচ্ছে আমাদের 10⁵, ভি এর মান হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3, আর বাই হচ্ছে আমাদের 44 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3। তাহলে এবার হচ্ছে আমরা আরএমএস বেগটা পাচ্ছি 3 ইন্টু 2 ইন্টু 1.01325 ইন্টু হচ্ছে 10⁵ ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ হচ্ছে 44 ইন্টু 10 ইনভার্স 3। এবার আমরা দেখি আমাদের মানটা হচ্ছে 166.23 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে শুধুমাত্র এই অঙ্কটা একটু আমাদের ঝামেলা করছে, আর বাকি সব অঙ্কগুলো আমাদের মোটামুটি সহজ আছে। আচ্ছা, এরপর আমরা উদাহরণ দেখব। এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.429 গ্রাম পার লিটার। আচ্ছা, ওই গ্যাসের কি বের করতে বলছে? আরএমএস বেগটা আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, এখন দেখো তো আমরা আরএমএস বেগটা বের করব, প্রশ্নে যেহেতু ঘনত্ব দেওয়া আছে তাহলে এখন আমরা আরএমএস বেগের সূত্রটা লিখব, সি ইকুয়াল টু 3 বাই হচ্ছে আমাদের ডি। দেখো এই যে আমরা এটা পড়েছিলাম, যখন ঘনত্ব দেওয়া থাকবে তখন হচ্ছে আমাদের আরএমএস বেগ বের করার জন্য সূত্রটা হচ্ছে এই যে দেখো তো আমরা পড়ছিলাম, ঘনত্ব দেওয়া থাকলে আমাদের আরএমএস বেগ বের করার সূত্রটা হবে 3 বাই হচ্ছে আমাদের ডি। আচ্ছা, তাহলে ডি মানে হচ্ছে আমাদের এখানে কি বলতো? ঘনত্ব। তাহলে এই জন্য ঘনত্ব যেহেতু দেওয়া আছে তাহলে আমরা আরএমএস বেগ বের করার জন্য সূত্রটা লিখলাম 3 বাই হচ্ছে ডি। এখানে তাহলে তুমি ম্যাথ করার জন্য দুটো ভ্যালু লাগবে, একটা হচ্ছে চাপের মান, একটা হচ্ছে আমাদের ঘনত্বের মান। কেমন? যেহেতু আমাদেরকে এসটিপি বলে দেওয়া আছে তাহলে আমাদের এসটিপি তে আমাদের চাপের মান হচ্ছে কত? 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এবং প্রশ্নে আমাদের একটা ঘনত্ব দেওয়া আছে ডি সমান 1.429 গ্রাম পার লিটার। আচ্ছা, এবার দেখেন এই এককগুলো আমাদের একটু পরিবর্তন করতে হবে। কেন করতে হবে সেটা একটু বলে রাখছি। যে আমরা বলছিলাম যেহেতু আমরা আরএমএস বেগের এককটা বের হবে আমাদের মিটার পার সেকেন্ডে, তাহলে তখন ভরটা হবে কোথায়? কেজিতে, চাপটা হবে কোথায়? প্যাসকেলে, এবং ঘনত্ব হবে আমাদের কেজি মিটার ইনভার্স 3। কেমন? আচ্ছা,
তো আমরা যে অ্যাটমসফিয়ার ছিল তাকে যদি প্যাসকেলে নিয়ে যাই, তার মান পাবো 1.01325 ইন্টু হচ্ছে 10⁵ প্যাসকেল। এবার এখানে একটু লক্ষ্য করো, ঘনত্বের এককটা হচ্ছে আমাদের গ্রাম পার লিটার। তাহলে এই গ্রাম পার লিটারকে আমরা নিয়ে যাবো কোথায়? কেজি মিটার ইনভার্স থ্রিতে। আচ্ছা, কিভাবে নিতে পারে দেখো তো। প্রথমেই গ্রামটাকে আমরা কেজিতে নিয়ে যাই। তো তোমরা পড়ছো যে 1 গ্রাম সমান হচ্ছে 10⁻³ কেজি, কেমন? তাহলে আমরা যখন এই মানটাকে 10⁻³ দ্বারা গুণ করব, তখন আমরা মানটা পাবো কেজি পার লিটার, কেমন? আচ্ছা, এবার লিটার ইনভার্স থেকে আমরা আসতে হবে কোথায় বলো তো? মিটার ইনভার্স থ্রিতে। তো সেই কাজটা আমরা কিভাবে করব দেখো তো। দেখেন, আমরা হচ্ছে জানি যে 1 লিটার সমান হচ্ছে 10⁻³ 1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। আর আমরা যদি এখন লিখি 1 লিটার ইনভার্স, মানে লিটার থেকে যখন লিটার ইনভার্স করে নিয়ে আসবো, তখন এখানে কি হবে দেখো তো। লিটার থেকে লিটার ইনভার্স করলে এখানে আমরা লিখতে পারবো 10³ মিটার ইনভার্স 3। খেয়াল করো, আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। যখন আমরা লিটার থেকে লিটার ইনভার্সে নিয়ে আসবো, তখন এই ইনভার্সটা কি হয়ে যাবে বলতো? প্লাস হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো তখন 10³ আর মিটার কিউব হয়ে যাবে কত বলতো? মিটার ইনভার্স 3। তার মানে হচ্ছে আমরা পরের লাইনে যে এখানে যে মানটা ছিল 1.429 10⁻³ এই মানটাকে যখন আমরা আবার 10³ দ্বারা গুণ করব, তখন হচ্ছে আমরা পাবো হচ্ছে কেজি মিটার ইনভার্স 3। তাহলে আমরা গ্রাম পার লিটার থেকে কেজি মিটার ইনভার্সিটিতে আনার জন্য প্রথমে কি করলাম? গ্রাম থেকে কেজিতে আসার জন্য হচ্ছে 10⁻³ গুণ করলাম। আবার লিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সিটিতে আনার জন্য আমাদের কি গুণ করা লাগলো? 10³ গুণ করা লাগলো। তাহলে এখানে কিন্তু আমরা ফাইনালি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1.429। দেখো, এখানে হচ্ছে 10⁻³ আবার এখানে হচ্ছে 10³ আলটিমেটলি কিন্তু দুইটাই বাদ যাবে। কেন? দেখো, 10⁻³ ইন্টু হচ্ছে যদি 10³ গুণ করো, তোমরা জানো বৃত্তি একই হলে এবং তাদের মাঝখানে যদি গুণ থাকে, পাওয়ার দ্বয় কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে তুমি এখানে লিখতে 3 - 3 + 3 মানে হচ্ছে 10⁻³ অফ কত বলতো? 0, যার মান হচ্ছে 1। মানে অর্থাৎ এই দুইটা গুণ করলে তাদের ভ্যালু আসলে কত থাকে বলতো? 1। এই জন্য আমরা বলতে পারি যে গ্রাম লিটার ইনভার্সের যে মানটা পাওয়া যাবে, কেজি মিটার ইনভার্স থ্রিতেও কি বলতো? সেম মানটা তুমি পাচ্ছ। আবার বলছি, গ্রাম পার লিটার এককে যে মানটা আমাদের ছিল ঘনত্বের, আমরা কেজি মিটার ইনভার্স থ্রিতে কনভার্ট করার পরও আমরা সেম মানটা পাবো। এই হচ্ছে, তোমরা এককের সম্পর্কগুলো যদি তুমি ভালো করে না বুঝো, তাহলে কিন্তু অঙ্কগুলোতে তোমাদের বেশ কনফিউশন কাজ করবে। তো আমরা এখান থেকে এবার একটা আণবিক ভর লিখবো, সেটা হচ্ছে অক্সিজেনের আণবিক ভরটা আমাদের লাগবে। তাহলে অক্সিজেনের আণবিক ভর এম সমান তোমরা জানো 32 গ্রাম, যাকে আমরা কেজিতে নিলে পাবো 32 ইন্টু 10⁻³ কেজি, কেমন? তো আমরা আগের মতো লিখবো কি বলতো? আরএমএস বেগ সি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াট, কেমন? আচ্ছা, তাহলে এখানে তো আণবিক ভর আমাদের দরকার নাই, আমাদের দরকার হবে শুধু কি? চাপের মান এবং ঘনত্বের মান। জাস্ট হচ্ছে আমরা আরএমএস বেগটা বের করবো। আরএমএস বেগ সি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াট। তাহলে লিখতে পারি 3 ইন্টু পি এর মান 1.01325 ইন্টু হচ্ছে আমাদের 10⁵, আর ডি এর মানটা আমরা পেয়েছিলাম 1.429। তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব আরএমএস বেগের 3 ইন্টু 1.01325 ইন্টু হচ্ছে 10⁵ ভাগ হচ্ছে 1.429, তাহলে 461.21 হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এখানে আরএমএস বেগের 3 টাইপের ম্যাথ করছিলাম। সবচেয়ে বেশি কিন্তু আমাদের আসে এই টাইপের, অর্থাৎ তাপমাত্রা দেওয়া থাকবে কোন একটা গ্যাসের জন্য আরএমএস বেগ বের করা। আর খুবই রেয়ার আসে আমাদের হচ্ছে পরে যে দুইটা ম্যাথ আমরা করলাম,
অর্থাৎ চাপের মান এবং আয়তনের মান ব্যবহার করে আমরা হচ্ছে কিভাবে আরএমএস বেগ বের করতে পারি, এবং সর্বশেষ এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ঘনত্বের মান ব্যবহার করে কিভাবে হচ্ছে আমরা আরএমএস বেগটা নির্ণয় করলাম। এই দুটা ম্যাথ করার জন্য তোমাদের অবশ্যই এককের যে সম্পর্কটা ছিল সেটা মাথা রেখে কাজ করতে হবে। এবার আমরা পরবর্তী অঙ্কগুলো আসবো, এগুলো আবার সহজ আছে। এখানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আরএমএস বেগের মান দেওয়া আছে 49,330 সেন্টিমিটার পার সেকেন্ড। 49,330 সেন্টিমিটার পার সেকেন্ড হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করার জন্য বলছে। তার মানে আগে আমাদের কোন একটা গ্যাসের আণবিক ভর ব্যবহার করে আমরা আরএমএস বেগটা নির্ণয় করছিলাম। এখন হচ্ছে প্রশ্নে আরএমএস বেগের মানটা দেওয়া আছে, ওই কোন একটি গ্যাসের আণবিক ভরটা আমরা নির্ণয় করব। তো আমাদের যেহেতু প্রশ্নে তাপমাত্রা আছে, শুরুতে আমরা সূত্রে লিখতে পারবো C = রুট ওভার অফ 3RT বাই হচ্ছে আমাদের কত বলতো m। যেহেতু আমরা আণবিক ভরটা বের করব, তাহলে এই বর্গমূলটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে কি করব, বর্গ করব। তাহলে c স্কয়ার সমান আমরা লিখতে পারবো 3RT বাই হচ্ছে কত বলতো m। তার মানে m সমান লেখা যাবে 3RT বাই হচ্ছে আমাদের c স্কয়ার। জাস্ট এবার আমরা মানগুলো বসাবো। শুরুতে আমাদের লাগবে কার মান, r এর মান। তো এই সূত্র যেহেতু চাপ বা কোনো আয়তন নাই, আমরা r এর মানটা ইউজ করব 8.314 জুল পার কেলভিন পার মোল, এবং তাপমাত্রা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, এবং আমাদের প্রশ্নে একটা আরএমএস বেগ দেওয়া আছে c এর মান 49,330 সেন্টিমিটার পার সেকেন্ড। তো যেহেতু আমরা এস এককে মানগুলো ব্যবহার করছি, তাহলে এই সেন্টিমিটার পার সেকেন্ডকে আমরা নিয়ে আসতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ড নিয়ে আসলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, অথবা 10⁻³ দ্বারা গুণ করলে হবে। তাহলে গুণ করে এটা পাবো কোথায়, মিটার পার সেকেন্ডে। তার মানে এখানে লিখতে পারবো 493.30 মিটার পার সেকেন্ড। আমাদের কাজ হচ্ছে আণবিক ভর। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমরা যে আণবিক ভরটা পাবো সেটা কিন্তু কেজিতে পাবো, কারণ এস এককে আণবিক ভর এককটা হচ্ছে কোথায়, কেজিতে। তাহলে আমরা এখানে মানগুলো বসাই। 3 × 8.314, টি এর মান হচ্ছে আমাদের 273, এবং সি এর মান 493.30 স্কয়ার। এবার আসুন আমরা আণবিক ভর বের করব। 3 × 8.314 ইন্টু হচ্ছে 273 ভাগ 493.30 উপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে পাচ্ছি 0.0279, এবং অবশ্যই কি এককে হবে বলতো, কেজিতে ব্যবহার হবে বা কেজিতে বের হবে। তুমি চাইলে আবার গ্রামে নিয়ে আসতে পারো 1000 দ্বারা কি করে গুণ করে। তাহলে আরএমএস বেগের যে অঙ্কগুলো আমরা করি, আণবিক ভরটাকে অবশ্যই কত রাখতে হয়, কেজিতে রাখতে হয়, এবং আণবিক ভর যদি বেরও হয় সেটা কোন এককে বের হবে, কেজিতে বের হবে। আচ্ছা, পরে আমরা একটা সিকিউ টাইপ আমরা একটা কোশ্চেন দেখবো। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি। এখানে আমাদের দুটা গ্যাস দেওয়া আছে। প্রথম হচ্ছে একটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন একটা গ্যাস আছে, এবং আরেকটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চুনা পাথরের বিয়োজনে উৎপন্ন আমাদের এ নামক একটি গ্যাস। তাহলে এই পাত্রে সরাসরি একটা ক্লোরিন গ্যাসের কথা বলা আছে, আর এখানে আমরা এ নামক একটা গ্যাস পাবো, যেটা হচ্ছে চুনা পাথরকে বিয়োজিত করলে সেখান থেকে একটা গ্যাস পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের এ গ্যাস। তো তোমরা জানো যে চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটি যখন বিয়োজিত হয় তখন বেসিক্যালি আমরা একটা গ্যাস পাই, সেটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মানে চুনা পাথরের বিয়োজনে আমাদের উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই নামক যে গ্যাস সেটাকে আমরা থিঙ্কিং করতে পারি এটা হচ্ছে আমাদের একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমাদের প্রশ্ন কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। বলছে এই গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে, এই গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের উভয় গ্যাসের আরএমএস বেগটা আমাদের সমান হবে। তার মানে হচ্ছে বর্তমানে এই নামক যে গ্যাস তার একটা তাপমাত্রা আছে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে তাপমাত্রা কতটুকু পরিবর্তন করার কারণে আমাদের উভয় গ্যাসের আরএমএস বেগটা সমান হবে।
তার মানে প্রশ্নটা পড়ে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য আমাদের উভয় গ্যাসের আরএমএস বেগটা সমান হবে, এবং সেই তাপমাত্রাটা কত আমরা সেটা বের করলে বলতে পারবো যে এই গ্যাসের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করার কারণে, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস থেকে আরো কতটুকু পরিবর্তন করা হলে উভয় গ্যাসের আমাদের আরএমএস বেগটা সমান হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই গ্যাসের পরিচয়টা আমরা বের করা। তো আমরা লিখতে পারি যে উদ্দীপকের এই গ্যাসটি চুনা পাথরের বিয়োজনে উৎপন্ন হয়। চুনা পাথরের বিয়োজনে উৎপন্ন হয়। তাহলে আমরা চুনা পাথর বলতে কি বুঝি? ক্যালসিয়াম কার্বনেট, এটিকে তাপ দিয়ে যখন বিয়োজিত করা হয় তখন আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নামক একটা গ্যাস। তাহলে এটাই মূলত হচ্ছে আমাদের এই নামক গ্যাস। তাহলে হচ্ছে আমাদের, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে দুইটা গ্যাসের আরএমএস বেগ যদি আমাদের সমান হয়, আমরা দুইটা গ্যাসের জন্য আগে আরএমএস বেগটা সূত্রটা লিখি। সেটি হচ্ছে যে ক্লোরিন গ্যাসের জন্য আমরা যদি আরএমএস বেগটা বের করি, আরএমএস বেগ কি দাঁড়াবে বলতো? দেখলাম হচ্ছে কি বলতো, C1 লিখলাম রুট ওভার অফ 3R T1 বাই কত হবে বলতো? M1। যেহেতু আমরা দুটা গ্যাসের জন্য হিসাব করবো, এর জন্য আমরা একটাকে লিখবো C1, একটা হবে আমাদের C2। তাহলে তাপমাত্রা দুটা ভিন্ন হবে, একটা T1 একটা T2। আণবিক ভর দুটা ভিন্ন হবে, একটা হচ্ছে M1 একটা হচ্ছে আমাদের M2। এরপর আমাদের যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে তার জন্য যদি আমরা আরএমএস বেগটা হিসাব করি, তাহলে তার জন্য লিখতে পারবো C2 ইকুয়াল টু রুট ওভার অফ, এখন আমরা লিখবো 3R T2 বাই হচ্ছে আমাদের M2। দুইটা গ্যাসের জন্য আমাদের আরএমএস বেগের সমীকরণটা আমরা লিখলাম। প্রশ্ন আমাদেরকে বলছে না যে দুইটা গ্যাসের আরএমএস বেগ সমান হবে, তাহলে এখান থেকে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে আমাদের C1 এর মান এবং C2 এর মানটা হচ্ছে সমান। তাহলে C1 এর জন্য আমরা লিখছিলাম যে রুট ওভার অফ 3RT1 বাই হচ্ছে আমাদের M1, আর C2 এর জন্য আমরা লিখতে পারবো রুট ওভার অফ 3RT2 বাই হচ্ছে আমাদের M2। এখন উভয় দিক থেকে আমাদের রুট গুলা বাদ যাবে, 3R বাদ যাবে, বাদ গেলে আমাদের আর কি থাকবে? আর থাকবে হচ্ছে T1 বাই হচ্ছে আমাদের M1 ইকুয়াল টু হচ্ছে আমাদের T2 বাই হচ্ছে আমাদের M2। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করার কারণে উভয় গ্যাসের আরএমএস বেগটা সমান হবে। তাহলে আমার কাজ হচ্ছে এই আরএমএস বেগ যখন আমরা সমান কল্পনা করলাম তখন এই গ্যাসের তাপমাত্রা কতটুকু হয় সেটা আমরা বের করব। এই গ্যাস বলতে আমরা বোঝাচ্ছি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা কতটুকু হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে কি কি মান আছে দেখেন। তাহলে আমাদের প্রথম হচ্ছে আমাদের ক্লোরিনের একটা আণবিক ভর আছে, ক্লোরিনের আণবিক ভর আমরা এটাকে ধরতে পারি M1 35.5 ইন্টু হচ্ছে 2, তার মানে কত গ্রাম? 71 গ্রাম। এখানে আবার তাপমাত্রাকে আমাদের কেজিতে নেওয়ার দরকার নাই, কারণ আমরা এখান থেকে যেহেতু তাপমাত্রা বের করব, এখানে যেহেতু আমাদের আর এর কোনো মান ব্যবহার করা হচ্ছে না, তাহলে তোমরা সিম্পলি হচ্ছে আণবিক ভরটাকে গ্রামে রাখতে পারবা। আর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর M2 সমান হচ্ছে 12 ইন্টু 12 যোগ 16 ইন্টু 2, মানে হচ্ছে আমাদের 44 গ্রাম। তাহলে আমাদের দুটা গ্যাসের আমাদের আণবিক ভরটা আমরা পেলাম। এবার ক্লোরিনের একটা তাপমাত্রা আছে, ক্লোরিন গ্যাসের তাপমাত্রা সেটা হচ্ছে আমরা ধরতে পারি T1। প্রশ্নে সেই তাপমাত্রা আমাদেরকে দেওয়া আছে আমাদের হচ্ছে 20 ডিগ্রি। এই যে দেখেন
ক্লোরিন গ্যাসের তাপমাত্রা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে T1টা সমান লিখতে পারবো 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 293 কেলভিন। আমাদের কাজ হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আমরা একটা নতুন করে তাপমাত্রা বের করবো, যেটি হচ্ছে T2। তাহলে T2 এর মানটা হচ্ছে আমাদের হোয়াট। তাহলে এই যে আমরা জিনিসটা পেলাম যে দুটা গ্যাসের আরএমএস বেগ সমান হওয়ার কারণে আমরা লিখতে পারলাম কি T1/m1 ইকুয়াল হচ্ছে T2/m2। এখান থেকে আমরা কষ্ট করে হচ্ছে T2 এর মানটা বের করে ফেলি। তাহলে আমাদের T2 সমান কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে T1m2 বাই হচ্ছে আমাদের m1। তাহলে আসলে হচ্ছে আমাদের T1 এর মান হচ্ছে 293, m2 হচ্ছে আমাদের 44 এবং m1 এর যে মান সেটা হচ্ছে 71। তাহলে এখানে T2 তাপমাত্রা আমরা পাচ্ছি 293 ইন্টু হচ্ছে 44 ভাগ হচ্ছে 71। আচ্ছা, মান হচ্ছে আমাদের 181.57। এখানে তাপমাত্রা হবে কোন এককে? কেলভিনে। এখন আমরা কেলভিন থেকে যদি সেলসিয়াসে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? 273 আমরা বিয়োগ করতে হবে। 273 বিয়োগ করার পরে মানটা আমরা পেয়ে যাবো হচ্ছে সেলসিয়াসে। তাহলে সেলসিয়াসের মানটা পাচ্ছি কত? 181.57 ভাগ হচ্ছে 273 মাইনাস 91.43 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটু বলি, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড নামক যে গ্যাসটা ছিল তার তাপমাত্রা যখন 15 ডিগ্রি সেলসিয়াস থেকে কমার পরে -91.43 ডিগ্রিতে পৌঁছাবে, তখনই কেবল আমাদের দুইটা গ্যাসের আরএমএস বেগটা সমান হবে। লক্ষ্য করো, কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা ছিল কত ডিগ্রি? 25 ডিগ্রি। সেখান থেকে কমে -91.43 ডিগ্রি যখন সেলসিয়াস হয়ে যাবে, তখন দুটা গ্যাসের আরএমএস বেগটা সমান হবে। তাহলে আমরা ফিনিশিং দিতে পারি আমাদের, সুতরাং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা -91.43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা এত হলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগ সমান হবে। আরএমএস বেগ কি হবে বলতো? সমান হবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা যখন -91.43 ডিগ্রিতে পৌঁছাবে, তখন ক্লোরিন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগটা আমাদের সমান হবে। আমাদের প্রশ্ন কিন্তু বলছে তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে হচ্ছে কি বলতো? আগের তাপমাত্রা থেকে এখনকার তাপমাত্রা আমরা কি করব? বিয়োগ করবো। যে তাপমাত্রা কত পরিবর্তন বলছে না, তাহলে কি করতে হবে? পূর্বের তাপমাত্রা থেকে এখনকার তাপমাত্রা আমরা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো, সুতরাং তাপমাত্রার যে পরিবর্তন সেটা হবে, পূর্বের তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, এখন হচ্ছে আমাদের মানটা হচ্ছে -91.43 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা মানটা পাবো 106.43 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে পূর্বের যে তাপমাত্রা ছিল তার থেকে এখনকার যে তাপমাত্রাটা আমরা বিয়োগ করলে হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 106.43 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা যখন এতটুকু পরিবর্তন করা হবে, তখন উভয় গ্যাসের আরএমএস বেগটা আমরা সমান পাবো। নেক্সট আমরা আরেকটা সিকিউ টাইপের কোশ্চেনটা পড়বো। সেটা হচ্ছে, এখানে এ নামক একটি গ্যাসের বেশ কিছু মান দেওয়া আছে, তাপমাত্রা, চাপ, ভর এবং হচ্ছে আয়তনের মান দেওয়া আছে। প্রশ্ন আমাদের এ গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ মানে হচ্ছে আরএমএস বেগটা আমরা নির্ণয় করার জন্য বলছি। তো আমরা হচ্ছে আরএমএস বেগ যে বের করব তার জন্য সূত্রটা জানি, সি ইকুয়াল টু √TRT/m। এই সূত্রটা আমরা জানি, কিন্তু এই সূত্রে আমাদের একটা আণবিক ভর দরকার আছে। যেহেতু আমাদের এই গ্যাসের পরিচয়টা সরাসরি দেওয়া নাই, বরং তার কিছু ভ্যালু দেওয়া আছে, তাহলে এই ভ্যালুগুলো ব্যবহার করে আমরা হচ্ছে এই নামক গ্যাসের আগে একটা আণবিক ভরটা আমাদেরকে বের করতে হবে।
আগে আমাদের যে ম্যাথ গুলো ছিল সেখানে সরাসরি গ্যাসের নামটা বলে দেওয়া ছিল, এই জন্য আমরা সহজে আণবিক ভরটা বের করে তার আরএমএস ভেক্টর আমরা নির্ণয় করেছিলাম। যেহেতু আমাদের এখানে এই গ্যাসের আমাদের পরিচয়টা সরাসরি দেওয়া নাই, তাহলে প্রশ্নে দেওয়া বা উদ্দীপকের দেওয়া যে ভ্যালুগুলো আছে তাকে ব্যবহার করে আমরা প্রথম হচ্ছে আণবিক ভরটা বের করব। আচ্ছা, তো এখন আণবিক ভর কেমনে বের করব? অবশ্যই দেখো তো তাপমাত্রা, চাপ এবং আয়তন ভর দেওয়া আছে। তাহলে আমাদের একটা কমন সমীকরণ আছে পিভি ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ আদর্শ গ্যাসের যে সমীকরণটা আমরা পড়ছিলাম সেই সূত্রটাকে ব্যবহার করে আমরা হচ্ছে আণবিক ভরটা আগে নির্ণয় করে ফেলতে হবে। তাহলে আমরা সেই কাজটুকু যদি করি, প্রথমে দেখেন আমাদের এই গ্যাসের জন্য আমরা আগে আণবিক ভরটা বের করব। তাহলে এই গ্যাসের আণবিক ভরটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা ডিরেক্ট লিখতে পারি যে এম সমান ডব্লিউ আর টি বাই কত বলতো পিভি। এটা আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে বারবার আমরা বের করা তোমাদেরকে শিখেছিলাম। এখানে আমাদের মানগুলো আমরা একটু বসা আগে মানগুলো বসাবো। এখানে একটু জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, শুরুতে আমাদের একটা আর এর মান দরকার আছে। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা অঙ্কগুলো করার সময় আর মান 8.314 টা ব্যবহার করছিলাম, কিন্তু আমি এখন যখন আণবিক ভরটা বের করব এই সূত্রে যেহেতু আমাদের চাপ এবং আয়তনের সাথে সম্পর্ক, তাহলে এখানে আমাদের আর এর মানটা ব্যবহার করতে হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে আমরা কেন এই আর এর মানটা ব্যবহার করলাম? যেহেতু আমরা এখন যে আণবিক ভরটা বের করব এটা যেহেতু সূত্রের মধ্যে চাপ এবং আয়তন আছে, তাহলে আমাদেরকে আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখতে হবে। তাপমাত্রা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা লিখতে পারবো 293 কেলভিন। আমাদের হচ্ছে চাপের মান দেওয়া আছে 0.97 অ্যাটমসফিয়ার, আয়তন দেওয়া আছে আমাদের 400 মিলিলিটার। আচ্ছা, আবার একটু মনে করো, আমরা যখন আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করি, চাপকে অ্যাটমসফিয়ার রাখতে হয়, আয়তনকে আবার লিটার রাখতে হয়। তাহলে এই মিলিটারকে আমরা যখন লিটারে নিব তখন হচ্ছে 0.4 লিটার। আর হচ্ছে আমাদের একটা ডব্লিউ এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 0.84 গ্রাম। আমরা বের করতে যাচ্ছি আণবিক ভর। এই কাজটুকু কেন করতে যাচ্ছি? যেহেতু আমাদের এই গ্যাসের আণবিক ভরটা নাই, আমরা আগে আণবিক ভরটা বের করে দেন হচ্ছে আমরা আরএমএস বেগটা নির্ণয় করব। তাহলে মান বসা দিয়ে আমরা 0.84, আর মান হচ্ছে 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 293 এবং পি এর মান 0.97, ডি এর মানটা হচ্ছে আমাদের 0.4। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখন আণবিক ভর 0.84 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 293 ভাগ হচ্ছে 0.97 ইন্টু হচ্ছে 0.4, তাহলে পাবো 52.04। এই মানটা আমরা প্রথমে পাবো কোথায়? গ্রামে। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু পরে আরএমএস বেগটা বের করব, আরএমএস বেগ বের করার জন্য আমাদের আণবিক ভর লাগে হচ্ছে কেজিতে। এজন্য গ্রাম এককে যে মানটা আমরা পেয়েছিলাম তাকে আমরা 10⁻³ দ্বারা গুণ করে আমরা কেজিতে রেখে দেব। কেন করলাম? যেহেতু আমি একটু পরে এখন আরএমএস বেগটা বের করব, তখন কিন্তু আমাদের আণবিক ভরটা লাগবে হচ্ছে কেজিতে। এবার আমাদের যে আসল কাজ, আমরা আরএমএস বেগ বের করতে যাব। বের করার জন্য আমরা আবার একটু আসি। তাহলে আমরা এবার লিখবো কি বলতো, আবার আমাদের হচ্ছে আরএমএস বেগ সি ইকুয়াল টু রুট ওভার অফ সি আর টি বাই হচ্ছে কত বলতো এম। এবার একটা মজার জিনিস দেখো, এখানেও তোমাদেরকে একটা আর এর মানটা ব্যবহার করতে হবে, কিন্তু এখানে তুমি আর এর মান কোনটা ব্যবহার করো জানো? আর সমান এখন তুমি ব্যবহার করতে হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। বলো কেন আমরা এখন আর এটা ব্যবহার করলাম? যেহেতু এই সূত্রে আমাদের চাপ বা আয়তনের কোনো সম্পর্ক নাই, তাহলে আমাদের আর এর মান ব্যবহার করতে হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, বাকি মানগুলো আমাদের আছে। তাপমাত্রা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, মানে 293 কেলভিন, এবং আমরা একটু আগে আণবিক ভরটা বের করে রাখছিলাম 52.04
ইন্টু 10⁻³ কেজি। আমরা এখান থেকে আরএমএস বেগটা বের করতে চাচ্ছি। তাহলে আরএমএস বেগটা বের করে পেলে আমরা মানগুলো বসানো দেওয়ার পরে আমরা আরএমএস বেগটা পেয়ে যাব। এখানে আর এর মান হচ্ছে 8.314, টি এর মান 293, এম এর মান 52.04 ইন্টু 10⁻³ root over of 3 into 8.314 ইন্টু হচ্ছে 293 ভাগ হচ্ছে 52.04 ইন্টু হচ্ছে আমাদের 10⁻³ এই যে আমরা পেয়ে গেলাম 374.74 এবং আরএমএস বেগের এককটা হবে আমাদের মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটু আবার মনে করে দিই, আমাদের এই ম্যাথটা করার সময় আমাদের আর মান দুই ধরনের ব্যবহার করা হয়েছে। কেন হয়েছে দেখেন, যেহেতু আমরা আরএমএস বেগ বের করার জন্য আমাদের একটা আণবিক ভর লাগবে। আণবিক ভর বের করার জন্য যে সূত্রটা, সেখানে যেহেতু চাপ এবং আয়তনের সম্পর্ক আছে, এই জন্য প্রথমে আমাদের আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করে আণবিক ভরটা বের করা লাগছে। দেন হচ্ছে আমরা যে আরএমএস বেগ বের করব, সেই সূত্রে আমাদের যেহেতু চাপ বা আয়তনের কোনো সম্পর্ক নাই, এখানে এই জন্য আমরা আর মানটা এস একক অর্থাৎ জুল পার কেলভিন এককে যে মোলটা ছিল সেটা ব্যবহার করা লাগছে। কেমন? আচ্ছা, আরএমএস বেগ সম্পর্কিত আমাদের ম্যাথ শেষ। এবার আমরা হচ্ছে গতিশক্তি সম্পর্কিত ম্যাথগুলো দেখব। এখানে প্রথমে দেওয়া আছে আমাদের বি নামক কোন একটা গ্যাস চুনা পাথরের বিয়োজন উৎপন্ন হয়। তার মানে হচ্ছে চুনা পাথরে বিয়োজিত হওয়ার পর বি নামক একটা গ্যাস পাবো। সেই গ্যাসের 27°C তাপমাত্রায় এবং 11 গ্রাম গ্যাসের জন্য গতিশক্তি নির্ণয় করার জন্য বলছে। তা আমরা আগে প্রথম হচ্ছে বি গ্যাসের পরিচয়টা দিয়ে দিই। তাহলে আমাদের বি গ্যাসটি কি বলতো? চুনা পাথরের বিয়োজন উৎপন্ন হয়। চুনা পাথরের বিয়োজনে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে চুনা পাথর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে আমাদের উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নামক একটি গ্যাস। তাহলে বলা যেতে পারে সুতরাং বি গ্যাসটি হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড। বি গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। এখন এই কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা মূলত হচ্ছে কি বের করব? গতিশক্তি বের করব। আসেন আমরা গতিশক্তি বের করার সূত্রটা কি জানি? দেখো প্রশ্নে কিন্তু একটা ভর দেওয়া আছে, তাই না? তাহলে প্রথমে আমরা গতিশক্তির সূত্র জানি, E সমান 3/2 nRT। n কে আমরা লিখতে পারবো W/m RT। তাহলে আমাদের এই ভ্যালুস গুলো যদি আমরা পাই, তাহলে গতিশক্তি বের করে ফেলতে পারবো আমরা সহজে। শুরুতে হচ্ছে আর এর মান। দেখো এই সূত্র কিন্তু আমাদের চাপ বা আয়তনের কোনো সম্পর্ক নাই। আমরা আর মানটা লিখতে পারবো 8.314 জুল পার কেলভিন পার মোল। এরপর তাপমাত্রা দেওয়া আছে আমাদের 27°C, তার মানে হচ্ছে আমাদের 300 কেলভিন, এবং প্রশ্নে একটা ভর দেওয়া আছে ডব্লিউ এর মান 11 গ্রাম। আচ্ছা, আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে আণবিক ভর, যেটা হচ্ছে আমাদের ওই যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আমরা পাইলাম, সেই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এম সমান তোমরা জানো 44 গ্রাম। এবং মনে আছে কিনা যে আমরা যখন এই সূত্রটা ব্যবহার করি W/m আমরা গ্রাম এককে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে গতিশক্তি আমাদের E সমান হচ্ছে কত বলতো? ওয়াট। এবার তুমি মানগুলো বসাও। তাহলে 3/2 11 হচ্ছে আমাদের 44, আর মান 8.314 এবং টি এর মান হচ্ছে আমাদের 300। আর তোমরা এখান থেকে রেজাল্টটা পাবে এখন 3 ইন্টু 11 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে 300 ভাগ হচ্ছে 2 ইন্টু 44। তাহলে আমরা পাবো 935.325। আর গতিশক্তির একক কি হয় বলতো? শক্তির একক হচ্ছে জুল। তাহলে লাস্ট হচ্ছে আমরা জুল লিখলে হচ্ছে গতিশক্তিটা পেয়ে যাচ্ছে। নেক্সট আমরা অঙ্ক দেখবো। 30°C তাপমাত্রায় 1 মোল কিউ নামক কোন গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। দেখো এখানে বলছে কি 1 মোল গ্যাসের জন্য গতিশক্তি বের করতে হবে। অঙ্ক খুবই সহজ। আমরা জানি
আমরা জানি 1 মোল গ্যাসের জন্য গতিশক্তি, 1 মোল গ্যাসের গতিশক্তি সূত্র হচ্ছে E সমান G/2 শুধু RT, কিন্তু 1 মোল, অথবা তোমরা চাইলে এখানে লিখতে পারো nRT। যদি এখানে মোল দেওয়া আছে, n এর মান আমরা কত বসাতে পারবো? 1 বসাতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে শুরুতে R এর মান আগেরটাই আমরা লিখবো 8.314 জুল পার কেলভিন পার মোল। n এর মান কত মোল? 1 মোল। এটা লিখলেও হবে, অথবা সূত্র তুমি G/2 RT লিখলেও হবে। আর আমরা হচ্ছে একটা তাপমাত্রা পাচ্ছি 30°C, মানে হচ্ছে 303 কেলভিন। এখান থেকে আমরা গতিশক্তিটা বের করব। তাহলে আমরা লিখতে পারবো 3/2, n এর মান 1, আর এর মান 8.314, এর মান হচ্ছে আমাদের 303। তাহলে শেষ পর্যন্ত আমরা আমাদের গতিশক্তি বের হবে 8.314 ইন্টু হচ্ছে 303 বার হচ্ছে আমাদের 2। তাহলে পাচ্ছি আমরা 3778.713। শক্তিরাও কি বলুন তো? জুল। তো এই হচ্ছে আমাদের 1 মোল পরিমাণ কোন একটি গ্যাসের জন্য আমাদের গতিশক্তির মানটা বের করা। নেক্সট উদাহরণটা আসবো আমাদের 25°C তাপমাত্রায় Y নামক কোন একটি গ্যাসের একটি অণুর গতিশক্তি। এখন যেটা বের করতে বলছে সেটা হচ্ছে একটি অণুর জন্য। তোমরা জানো যে কোন একটা গ্যাসের সম্পূর্ণ অণুর জন্য বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য যে পরিমাণ গতিশক্তি হয়, একটি অণুর জন্য তার থেকে আরো কম হয়। আমরা একটি অণুর জন্য গতিশক্তি বের করার সূত্র তোমাদেরকে পড়াইছিলাম, সেটা হচ্ছে আমরা জানি গ্যাসের কি বলতো, একটি অণুর যে গতিশক্তি সেটা কি ছিল? A সমান 3RT বাই কত বলতো? 2Na। তার মানে হচ্ছে 3RT কে আমরা ওই অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা কি করতে হবে? এখন ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা লিখবো, একটি অণুর যে গতিশক্তি সেটা সূত্র হচ্ছে E সমান 3RT বাই হচ্ছে আমাদের 2Na, যেখানে Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান হচ্ছে 6.023 ইনটু হচ্ছে 10⁻23। তাহলে আমরা এই গ্যাসের একটি অণুর যখন একটি অণুর জন্য যখন গতিশক্তিটা বের করব, সূত্র হচ্ছে কত? E সমান 3RT বাই হচ্ছে 2Na। অঙ্ক এখানে খুবই সহজ। আমাদের প্রথমে কি লাগবে? প্রথম হচ্ছে আমাদের R এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। তাপমাত্রা হচ্ছে আমাদের 25°C, তার মানে 298 কেলভিন। এবং n এর মান মানে অ্যাভোগাড্রোর সংখ্যা যে মান 6.023 ইনটু হচ্ছে 10⁻23। আমরা এখান থেকেও গতিশক্তি কি করব? বের করব, তবে সেটা হচ্ছে একটি অণুর জন্য। তাহলে 3 ইনটু 8.314, এর মান হচ্ছে আমাদের 298, 6.023 ইনটু হচ্ছে 10⁻23। এবার হচ্ছে 3 ইনটু 8.314 ইনটু হচ্ছে 298 ভাগ হচ্ছে 2 ইনটু 6.023 ইনটু 10⁻23। তাহলে 6.17 ইনটু হচ্ছে 10⁻21 জুল। এ হচ্ছে একটি অণুর জন্য আমরা গতিশক্তি কিভাবে বের করে তার ম্যাথ দেখলাম। সর্বশেষ আমরা একটা অঙ্ক দেখবো, এটা আমাদের সিকিউ টাইপের একটা কোশ্চেন। দেখো এখানে বলছে 25°C তাপমাত্রা এবং হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে 8 গ্রাম ভরের M নামক কোন একটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। ঘনত্ব কতটুকু? 1.775 গ্রাম পার লিটার হলে গ্যাসটির গতিশক্তি নির্ণয় করতে বলছে। আমরা গতিশক্তি বের করব E সমান 3/2 nRT, বা n কে ভাঙলে আমরা পাবো W/m। W হচ্ছে ভর আর m হচ্ছে আমাদের আণবিক ভর। যেহেতু আমাদের এখানে আণবিক ভর নাই, তাহলে আমরা আগে আণবিক ভরটা বের করতে হবে। এখানে m গ্যাস একটা ঘনত্ব দেওয়া আছে,
1.775 গ্রাম পার লিটার। এই ঘনত্বর মান থেকে কিন্তু আমরা আণবিক ভরটা বের করতে পারি। কিভাবে? এখানে যে ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার লিটার, এটা মানে বোঝায় যে 1 লিটার আয়তনে গ্যাসটির ভর হচ্ছে 1.775 গ্রাম। 1 লিটার আয়তনে গ্যাসটির ভর হচ্ছে 1.775 গ্রাম। এখন আমরা যদি এসটিপি তে হিসাব করি, তাহলে ওই 22.4 লিটার আয়তনে কোন একটি গ্যাসের যে ভরটা পাওয়া যাবে সেটা তার কি ভর হবে? আণবিক ভর হবে। তাহলে 1 লিটার আয়তন থেকে 22.4 লিটার আয়তনে যে ভরটা পাবো সেটা তার কি ভর হয়? আণবিক ভর হয়। এটা আমরা জানি 1 মোল পরিমাণ কোন গ্যাসের যে ভর সেটা হচ্ছে তার আণবিক ভর, এবং তখন ওই গ্যাসের আয়তন হচ্ছে কত লিটার? 22.4 লিটার। এর জন্য আমরা বলি যে 22.4 লিটার আয়তনে কোন একটা গ্যাসের যে ভরটা পাবো সেটাই মূলত তার কি ভর? আণবিক ভর। তবে এটা ছিল আমাদের এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যখন মূলত তাপমাত্রা থাকে হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু তোমরা যদি দেখো আমাদের উদ্দীপকের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে আমাদের কন্ডিশনটা কিন্তু এখন আর এসটিপি তে নেই। 25 ডিগ্রি সেলসিয়াস মানে তখন বোঝায় এসএটিপি। এসএটিপি, এসএটিপি তে আবার আয়তন হচ্ছে আমাদের হিসাব করতে হয় 24.789 লিটার। তার মানে যেহেতু তাপমাত্রা আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো এসএটিপি। যখন 1 মোল পরিমাণ কোন গ্যাসের ভর হচ্ছে আণবিক ভর এবং আয়তন হচ্ছে 24.789 লিটার। তাহলে এখন আমরা এই 24.789 লিটার আয়তনে যে ভরটা পাবো সেটাই মূলত হচ্ছে আমাদের এম গ্যাসের ঘনত্ব। আমরা জিনিসটা আবার একটু ক্লিয়ার করি। আমাদের এম নামক একটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.775 গ্রাম পার লিটার। এখান থেকে আমরা বলতে পারি যে 1 লিটার আয়তনে ওই গ্যাসের ভরটা হচ্ছে 1.775। এখন কষা তাপমাত্রা যেহেতু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো এসএটিপি তে আমাদের 24.789 লিটার আয়তনে যে ভরটা আমরা পাবো সেটাই মূলত হচ্ছে এম গ্যাসের কি ভর? আণবিক ভর। আমরা শুরু করে প্রথম হচ্ছে এম গ্যাসের আণবিক ভরটা বের করব। বের করতে পারলে আমরা তার গতিশক্তিটাও বের করে ফেলতে পারবো। তো এখানে মাথা রাখতে হবে, যদি এখানে তাপমাত্রা যদি আমাদের 25 ডিগ্রি না দিয়ে যদি 0 ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে আমরা হচ্ছে এসটিপি হিসাব করে তার আণবিক ভরটা বের করতে পারতাম। তাহলে আমাদের কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এম গ্যাসের ঘনত্ব 1.775 গ্রাম পার লিটার। তার মানে আমরা বলতে পারি এখানে, সুতরাং এসএটিপি তে যেটা আমাদের যে ঘনত্বটা দেওয়া আছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 1.77 গ্রাম পার লিটার। তাহলে আমরা এখন বলতে পারবো যেহেতু 25 ডিগ্রি, তার মানে এসএটিপি তে আমাদের 1 লিটার আয়তনের জন্য তার ভরটা হবে 1.775 গ্রাম। এখন এসএটিপি তে যেহেতু তাপমাত্রা আমাদের 24.789 লিটার হয়, তাহলে ওই 24.789 লিটার আয়তনে যে ভরটা আমরা পাবো সেটা তার কি ভর হবে? আণবিক ভর হবে। আমরা এখানে লিখতে পারি, সুতরাং এসএটিপি তে 1 লিটার আয়তনে এম গ্যাসের ভর 1.775 গ্রাম। তাহলে বলতে পারবো যে এসএটিপি তে 24.789 লিটার আয়তনে এম গ্যাসের ভরটা তখন কত হবে? 1.775 ইন্টু 24.789 গ্রাম। তাহলে এখানে যে ভরটা পাচ্ছে সেটাই মূলত আমাদের আণবিক ভর হবে 44 গ্রাম। ঠিক আছে, এই যে আমরা আণবিক ভরটা পেয়ে গেছি কার? এম গ্যাসের। সুতরাং এম গ্যাসের আণবিক ভর 44 গ্রাম। এখন আমাদের কাজ হচ্ছে ওই গ্যাসটা কি বের করব? আরএমএস বেগটা আমরা বের করব। তাহলে না, আরএমএস বেগ না, গতিশক্তি বের করব। তাহলে আমরা জানি
গতিশক্তি বের করার জন্য সূত্র হচ্ছে E সমান 3/2 হচ্ছে nRT। তো লিখতে পারবো 3/2 ইকুয়াল টু হচ্ছে W/m RT। এবার বাকি মানগুলো আমাদের ক্রমান্বয়ে যদি আমরা লিখি, শুরুতে আর এর মান আমরা লিখবো এখানে কোনটা 8.314 জুল পার কেলভিন পার মোল। তাপমাত্রা SCTP মানে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন। আর হচ্ছে আমাদেরকে ভর দেওয়া আছে 8 গ্রাম, আণবিক ভরটা আমরা বের করছি 44 গ্রাম। আমরা এখান থেকে গতিশক্তিটা বের করব। মানে প্রশ্নে আমাদের আণবিক ভরটা সরাসরি দেওয়া না দিয়ে একটা কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া ছিল, সেখান থেকে আমরা আণবিক ভর বের করে কাঙ্ক্ষিত গতিশক্তিটা বের করব। তাহলে W মান হচ্ছে 8, এখানে 44, আর মান হচ্ছে 8.314, এর মান হচ্ছে 298। ফাইনালি আমরা গতিশক্তির মানটা পাচ্ছি 8 ইন্টু 8.314 ইন্টু 298 ভাগ হচ্ছে 2 ইন্টু 44, 675 হচ্ছে আমাদের 70 জুল। এ হচ্ছে আমাদের এই অঙ্কের গতিশক্তির মান। আমাদের আরএমএস বেগ এবং হচ্ছে গতিশক্তি সম্পর্কিত যতগুলো টাইপের ম্যাথ হয় আমরা তোমাদেরকে সবগুলো করাই দিলাম।